হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই এসএসসির ক্র্যাশ কোর্সের 4th ক্লাসে নিয়ে তোমাদের সাথে এসে পড়লাম আমি আবারও। আমি নিজের পরিচয় দিয়ে আমার নাম হচ্ছে বিভূতিভূষণ সাহা এবং আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং ইন্সট্রাক্টর হিসেবে রয়েছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও, যাতে করে তোমরা সবাই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারো এবং কে কোন জায়গা থেকে এই ক্লাসটাতে অংশগ্রহণ করেছো তোমরা জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনের মধ্যে। তাহলে আমি জেনে যেতে পারবো কারা আমাদের এই ক্লাসটির মধ্যে অলরেডি অংশগ্রহণ করে ফেলেছো। যেহেতু একদম ক্লাসের মতো শুরু করলাম, একটু মানুষ হোক, সবাই এসে পড়ার পরপরই হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। তার মাঝখানে হচ্ছে আমরা একটু নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিই যে কে কোন জায়গা থেকে তোমরা এই ক্লাসটার মধ্যে অংশগ্রহণ করেছো। তো দেখে নিই কারা অলরেডি হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো। তো দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি তোমরা জয়েন করে ফেলেছো। দেলোয়ার, তারপর হচ্ছে ইপসিতা, তারপর আফরোজা, নিবিড়, ইফতি, তোমরা মোটামুটি সবাই জয়েন করে ফেলেছো। নিবিড় এসেছে রংপুর থেকে, তারপরে দেখতে পাচ্ছি ইভা এসে পড়েছে, কানি এসে পড়েছে চাকারিয়া থেকে। তো আমি তোমাদের এই ক্লাসটি করাচ্ছি আজকে নারায়ণগঞ্জ থেকে। তো আমরা মোটামুটি সবাই এসে পড়ছি। তাহসিন এসেছে হচ্ছে ঢাকা থেকে, শায়ান এসে পড়েছে। ইফতি জিজ্ঞেস করছেন ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া আমি ভালো আছি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো। কারণ যেহেতু ক্লাসটি করছো তার মানে তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো এবং পড়াশোনার মধ্যে থাকলে আসলে আল্টিমেটলি গিয়ে হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা পসিবল। সো পরীক্ষার যদি ভালো রেজাল্ট করা পসিবল হয় তখন গিয়ে ভালো থাকা সম্ভব হয়ে যাবে। আচ্ছা ফাইন। তারপর দেখতে পাচ্ছি আসমা এসে পড়েছে, তারপর জান্নাত এসে পড়েছে, ইপসিতা, জান্নাত এসেছে টাঙ্গাইল থেকে, তারপর জুবাইর এসেছে চিটাগং থেকে। আচ্ছা ফাইন। মোটামুটি তোমরা অনেকেই হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো। তো যেহেতু হচ্ছে আমাদের অলরেডি ৫ মিনিট চলে গিয়েছে, ৪টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা, ৪টা ৫ বেজে গিয়েছে। সো আমরা আমাদের যে ক্লাসটি রয়েছে সেটা আমরা শুরু করতে পারি। আচ্ছা। সো রাফেল বলছে যে ৩য় অধ্যায়ের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া, আপনি অবশ্যই আস্ক করতে পারেন। যদি কোয়েশ্চেনটা এই ক্লাসের মধ্যে দেওয়া পসিবল হয়, অবশ্যই আমি ট্রাই করব এই ক্লাসের মধ্যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার। আর এনিহাউ যদি অ্যান্সার করা পসিবল না হয়, তাহলে আমরা যখন কিনা সলভ ক্লাস করব, তখন সলভ ক্লাসের মধ্যে হচ্ছে আমরা কি অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই এসএসসি ক্র্যাশ কোর্সের মধ্যে অলরেডি আমরা ৩ টা ক্লাস করেছি। ২ টা 2nd চ্যাপ্টারের উপর হচ্ছে আমরা করেছিলাম ২ টা ক্লাস এবং 3rd চ্যাপ্টারের উপর করেছি আমরা ১ টা ক্লাস। তো আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 6 এর উপর ক্লাস শুরু করব। এই চ্যাপ্টারের নাম হচ্ছে জাবেদা এবং এই চ্যাপ্টারের উপর হচ্ছে টোটাল ২ টা ক্লাস নিব। ১ম ক্লাসের মধ্যে হচ্ছে আমরা সাধারণ জাবেদাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং 2nd ক্লাসের মধ্যে আমরা কথা বলব আমাদের যে বিশেষ জাবেদাগুলো রয়েছে এবং প্রযুক্তি জাবেদা রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসের মধ্যে। তো একজন জিজ্ঞেস করছেন যে আমি কোন ইউনিভার্সিটির? আমি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এ পড়াশোনা করছি। আচ্ছা ফাইন। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। প্রথমত চলে আসি যে জাবেদার মধ্যে। জাবেদার ধারণা বা জাবেদা বলতে মেইনলি কি বোঝানো হয়ে থাকে? লেনদেন হওয়ার সাথে আমাদের যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ কি করতে হয়? লিপিবদ্ধ করতে হয়। আমাদের আমরা যে হিসাব বিজ্ঞান করে থাকি, হিসাব বিজ্ঞান কিন্তু আমরা প্রস্তুত করে থাকি লেনদেনের উপর। আমরা লেনদেনকেই আমাদের হিসাবের বইতে আমরা অন্তর্ভুক্ত করব। সো যখন কিনা লেনদেন সংঘটিত হয়, তার সাথে আমাদের কি করতে হয়? লেনদেনের বিশদ বিবরণ আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে আমরা জাবেদার মধ্যে লিপিবদ্ধ করে থাকি। এই যে লেনদেনের জাবেদা নিয়ে কি বলা হচ্ছে যে লেনদেনের ক্রেডিট এবং ডেবিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে লিখতে হয় এই জাবেদার মধ্যে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা সংজ্ঞা বলতে পারি যে জাবেদা বলতে কি বোঝানো হয়ে থাকে। লেনদেন সংঘটিত হওয়ার পর লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যেই বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয়ে থাকে জাবেদা। আমি আরেকবার রিপিট করি। লেনদেন সংঘটিত হওয়ার পর লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যেই বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হচ্ছে জাবেদা। সো এখানে বুঝতেই পারছো আমরা লেনদেন হওয়ার পর সেটাকে এই ২ তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সর্বপ্রথম লিখবো হচ্ছে জাবেদার মধ্যে এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা লিখবো। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। 2nd পয়েন্টটা হচ্ছে আমাদেরকে অবশ্যই তারিখের ক্রমানুসারে লেখা লাগবে। অর্থাৎ ১ম এ ১ তারিখ, তারপরে ২ তারিখ, তারপরে ৩ তারিখ এভাবে সিরিয়ালে লেখা লাগবে। নট লাইক ১ তারিখের পরে লিখলাম ৫ তারিখ, ৫ তারিখের পরে আমি আবার ২ তারিখের জাবেদা লিপিবদ্ধ করলাম। ২ তারিখের পরে আমি হচ্ছে আবার ৮ তারিখ, ৮ তারিখের পরে আবার ব্যাক করে ৬ তারিখ এইভাবে করা যাবে না। আমাদের লেনদেনগুলাকে একদম তারিখের ক্রমানুযায়ী আমাদের এই জাবেদার মধ্যে লিপিবদ্ধ করতে হবে।
সো পরীক্ষার মধ্যে তোমরা খেয়াল করবা, যদি এমন হয় যে কোনো একটা লেনদেন তোমরা পারছো না, তোমাদের পরীক্ষায় জাবেদা করতে বলেছে বা তোমরা পরীক্ষার মধ্যে জাবেদাটা অ্যান্সার করতে পারছো না, তখন তোমরা যেটা করবা, তোমরা একটু খালি রেখে দেবে জায়গা। ওই লেনদেনের জন্য খালি জায়গা খালি রেখে তারপরে হচ্ছে ম্যাথ করবা। নট লাইক আমার পরীক্ষার মধ্যে আসলো হচ্ছে ১, ২, ৪ আর ৬ তারিখের লেনদেন আসলো। আমি সিরিয়ালে হচ্ছে ১, ২, ৬ লিখে দিলাম, ৪ নাম্বারটা পারি না। তারপরে হচ্ছে না একদম লাস্টে গিয়ে মনে পড়লো, তারপরে ৪ নাম্বারটা লিখলাম। এইভাবে করা যাবে না। যেটা করব যে আমরা এই ৬ নাম্বারটা আগে না লিখে আমরা ৪ নাম্বারটার জন্য খালি রেখে দিব। এই ৪ নাম্বারের জন্য খালি রেখে দিব। তারপরে হচ্ছে আমরা ৬ নাম্বার যে জাবেদা রয়েছে সেটা আমরা করে ফেলব। তারপর যদি পরীক্ষা শেষে গিয়ে মনে পড়ে তখন গিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে লিখে দিব। তো এটাই একদম মেইন থিং যে আমরা কখনোই উল্টাপাল্টা করে পরীক্ষার মধ্যে লিখতে পারব না। তারিখের ক্রমানুসারে আমাদের এই জাবেদাগুলোকে লিপিবদ্ধ করতে হবে। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে ব্যাখ্যা সহকারে লিখতে হয়। প্রত্যেকটা লেনদেনকে যখন আমরা জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করি, তখন অবশ্যই আমাদের নিচে ছোট করে প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা কিংবা কারণটা উল্লেখ করতে হবে। আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে এই কারণ অথবা ব্যাখ্যা উল্লেখ করতে ভুলে যাই এবং যদি এই ব্যাখ্যা উল্লেখ না করো, প্রত্যেকটা লেনদেনের জন্য কিন্তু বা প্রত্যেকটা জাবেদার জন্য স্যার বা ম্যাম তোমাদের 0.5 করে কাটতে পারে। সো তোমরা মনে করো সবগুলা লেনদেন করে আসলা, সবগুলো লেনদেন জাবেদা করে আসলা। সবগুলো ঠিক হয়েছে কিন্তু একটারও তোমরা ব্যাখ্যা প্রদান করোনি। দেখা যাবে ৪ নাম্বার যদি কোয়েশ্চেন এর মধ্যে তোমাদের আসে, ৪ এর মধ্যে তোমাদের জাস্ট অর্ধেক মার্কস দিবে, বাকি অর্ধেক মার্কস কেটে নিবে। কেন? কারণ তুমি ব্যাখ্যাটা উল্লেখ করো নাই। শুধুমাত্র জাবেদাটা উল্লেখ করেছো। এই কারণে তালিকা ক্রমশ লিখতে হবে। তারপর অবশ্যই আমাদেরকে ব্যাখ্যা সহকারে উল্লেখ করতে হবে। এবং এই জাবেদার মধ্যে কি করা হয়? আমরা প্রাথমিকভাবে এই জাবেদার মধ্যে আমাদের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি। এই কারণে জাবেদার আরেকটা নাম হচ্ছে প্রাথমিক বই। সো এই নামটা আমাদের পরীক্ষার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে জাবেদাকে কি বলা হচ্ছে? জাবেদাকে বলা হচ্ছে প্রাথমিক বই বা হিসাবের প্রাথমিক বই। কারণ লেনদেন সংঘটিত হওয়ার পর সর্বপ্রথম আমরা প্রাথমিকভাবে এই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করি। এই কারণে জাবেদাকে প্রাথমিক বই হিসেবে বলা মানে আহ্বান করা হয়ে থাকে। তারপর ৩ নাম্বার পয়েন্টে চলে আসি যে জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। কিন্তু হিসাবের সুবিধার্থে আমাদের জাবেদাটা তৈরি করা হচ্ছে প্রয়োজন। এই ব্যাপারটা খেয়াল করে দেখো যে জাবেদা বই কিন্তু সংরক্ষণ করা বাধ্যতামূলক না। অর্থাৎ জাবেদা ছাড়াও হচ্ছে আমরা আমাদের হিসাবের পরবর্তী যে স্টেপ গুলা রয়েছে ওইগুলা হচ্ছে আমরা সম্পূর্ণ করতে পারবো। জাবেদার পরে প্রস্তুত করতে হয় খতিয়ান। জাবেদা ছাড়াও খতিয়ান তৈরি করা পসিবল। কিন্তু এই জাবেদা তৈরির জন্য আমাদের হচ্ছে জাবেদা তৈরি করতে যে সুবিধা হয়, এই সুবিধার জন্য হচ্ছে আমাদের কি তৈরি করা উচিত? আমাদের জাবেদাটা হচ্ছে তৈরি করা উচিত। কারণ জাবেদা ছাড়া আসলে খতিয়ান তৈরি করাটা এতটা ইজি হয় না। যদি হচ্ছে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে আগে জাবেদা করি, তারপর তার থেকে খতিয়ান করতে গেলে খুব ইজিলি খতিয়ান করা পসিবল হবে। বাট ডাইরেক্ট যদি হচ্ছে আমরা লেনদেন থেকে খতিয়ান করে দেই, তখন অনেক সময় ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, আবার লেনদেন বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের উচিত প্রথমত জাবেদা করে নেওয়া, তারপরে লেনদেন তৈরি করা। তাহলে আমাদের যেটা হবে যে জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক না হলেও আমাদের পরবর্তী হিসাবগুলা করার জন্য আমাদের জাবেদাটা হচ্ছে করা দরকার। তো এই যে যেহেতু আমাদের এই জাবেদা আমাদের পরবর্তী যে হিসাবটা রয়েছে অর্থাৎ খতিয়ান তৈরি করতে সহায়তা করছে, এই কারণে জাবেদার আরেকটা নাম রয়েছে। জাবেদাকে হিসাবের সহায়ক বইও বলা হয়ে থাকে। কেন? কারণ আমরা জাবেদার পরে তৈরি করি হচ্ছে খতিয়ান। এই খতিয়ান তৈরি করতে জাবেদা সহায়তা করে থাকে কিংবা জাবেদা একটা সহায়ক বই হিসেবে কাজ করে থাকে। এই কারণে জাবেদার আরেকটা নাম হচ্ছে সহায়ক বই। সো আমরা জাবেদার ২ টা নাম পেয়ে গেলাম। একটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই এবং আরেকটা হচ্ছে হিসাবের সহায়ক বই। এইগুলা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা চলে আসি জাবেদার গুরুত্বের মধ্যে। যে জাবেদা আমাদের কেন তৈরি করাটা হচ্ছে দরকার। বাট অলরেডি দেখছি যে কিছু হচ্ছে তোমাদের কমেন্ট এসে পড়েছে। তো তোমাদের কমেন্ট গুলো হচ্ছে একবার চেক করে নেই যে তোমাদের এখানের মধ্যে কোন ধরনের কোয়েশ্চেন আছে নাকি। কোয়েশ্চেন না থাকলে তখন আমাদের নেক্সট যে পার্ট গুলো রয়েছে জাবেদার গুরুত্ব সেই টপিকের মধ্যে আমরা চলে যাব। আচ্ছা, সো একজন জিজ্ঞেস করছেন, প্রারম্ভিক মজুত পণ্য সম্পদ হবে নাকি? না, প্রারম্ভিক মজুত পণ্য সম্পদ না। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে এক ধরনের ব্যয় বা ভালোমতো বলতে গেলে এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। খেয়াল করে দেখো, আমরা যখন কিনা হচ্ছে এই বছরের মধ্যে পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করা হয় হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা পণ্যকে ক্রয় করে থাকি। তো আমরা কিন্তু এই বছরের মধ্যে যদি আমাদের দেখি যে আগের বছরের কিছু পণ্য এই বছর এসে পড়েছে কিংবা মজুদ হিসেবে আমাদের গোডাউনে পড়ে আছে। ওই পণ্য কিন্তু এই বছরে বিক্রি করা হবে। পণ্য ক্রয় করার পর যে পণ্যটা আসে এবং আমাদের প্রারম্ভিক যে মজুদ রয়েছে ২ টাকে সেম বিবেচনা করা হয়। ২ টার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের গোডাউনে যে পণ্য পড়ে আছে বছরের শুরুতে, ওই পণ্য আমরা বিক্রি করব। আবার
আমরা নতুন করে যে পণ্য ক্রয় করলাম ওই পণ্য আমরা বিক্রি করব। যেহেতু পণ্য ক্রয় একটা ব্যয়, এই সেম রিজনে প্রারম্ভিক মজুত পণ্যকে হচ্ছে একটা ব্যয় হিসেবে ধরতে হবে। কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হলেও সমাপনী মজুত পণ্যকে আবার সম্পদ হিসেবে হচ্ছে আখ্যায়িত করা হয়। কেন? কারণ এই বছরের অতিরিক্ত যে ব্যয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্পদ। কারণ ব্যয়ের অগ্রিম কি বলা হয়? ব্যয়ের অগ্রিমকে সম্পদ বলা হয়। তো আমার কাছে মনে করো বছরের শুরুতে ১০ টা পণ্য আগের থেকে বেঁচে ছিল এবং আমি নতুন করে কিনলাম হচ্ছে ৫ টা পণ্য। তাহলে এই বছরে আমার কাছে ১৫ টা পণ্য রয়েছে বিক্রির জন্য। এই ১৫ টা পণ্যকে আমি ১ম এ দেখিয়ে দিলাম ব্যয় হিসাবে। এই ৳১০ টা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এবং ৳৫ হচ্ছে ক্রয়। এই ২ টাকে আমরা প্রথমত ব্যয় হিসাবে দেখাবো। তারপরে দেখলাম আমি এই বছরে শুধুমাত্র বিক্রি করতে পেরেছি মাত্র ১২ টা পণ্য এবং ৩ টা পণ্য আমার এখনো বাকি আছে। তার মানে এই যে ৩ টা পণ্য আমি আগে থেকে কিনেছিলাম, এই পণ্য কেনাটা আমার উচিত হয়নি। এই বছরে ১২ টা পণ্য কিনলেই কিন্তু আমার হয়ে যেত। এই ১২ টা পণ্যের জন্য হচ্ছে আমি এই বছরে ব্যয় শো করব এবং বাকি যে ৩ টা পণ্য রয়েছে, এই বাকি ৩ টা পণ্য আসলে এই বছরের ব্যয় না, এটা পরবর্তী বছরের ব্যয়। এই কারণে এই ৩ টা পণ্য যেটা বাকি পড়ে রয়েছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। যেহেতু এটা পরের বছরের ব্যয়, এই কারণে সমাপনী মজুত পণ্যকে আমরা সম্পদ হিসেবে আখ্যায়িত করে থাকি। তাই প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে এক ধরনের ব্যয়, যেটা এই বছরের ব্যয়। আর সমাপনী মজুত পণ্যটা পরবর্তী বছরের ব্যয়। এই কারণে এটাকে আমরা এই বছরের সম্পদ হিসেবে দেখাই এবং পরবর্তী বছরে এটাকে আমরা ব্যয় হিসেবে প্রদর্শন করব। তাই প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় এবং সমাপনী মজুত পণ্য সম্পদ। আশা করি এই প্রারম্ভিক মজুত এবং সমাপনী মজুদের মধ্যে তোমরা আর কোন ধরনের কনফিউশন ক্রিয়েট করবে না। ওকে? আমাকে জানিয়ে দিও যে তোমাদের কনফিউশন ক্রিয়েট মানে ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা ফাইন। তো একজন জিজ্ঞেস করছেন, "ভাইয়া ম্যাথ করাবেন না?" অবশ্যই করাবো। বাট আমাদের কিন্তু আ এমসিকিউ যেমন দরকার, ম্যাথ গুলা করা দরকার। সো ম্যাথের পাশাপাশি আমাদের থিওরি গুলা ভালোমতো পড়া লাগবে। যাতে করে পরীক্ষার মধ্যে আমরা থিওরি আসছে, থিওরিও অ্যান্সার করতে পারি। তো আপাতত হচ্ছে আমরা আগে থিওরির দিকে একটু মনোযোগ দেই। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরেই আমাদের আর খুব বেশি থিওরি আসলে চ্যাপ্টারের মধ্যে নেই। তারপরে থেকেই হচ্ছে আমরা আমাদের মেইন ম্যাথ এর মধ্যে চলে যাব। আচ্ছা, একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে প্রারম্ভিক মজুদ সম্পদ কিভাবে হলো? প্রারম্ভিক মজুদ আসলে সম্পদের মধ্যে গিয়ে আসলে পড়ছে না। প্রারম্ভিক মজুদটাকে ব্যয় হিসেবে দেখানো হয়ে থাকে। বাট আ যখন কিনা হচ্ছে মূলধন হিসেবে প্রারম্ভিক মজুদকে আবার মূলধন হিসেবে আনা হবে। যদি এটা পণ্য হিসেবে যদি মালিক নিয়ে আসেন তখন এটাকে হচ্ছে আবার মজুদ পণ্য হিসেবে দেখানো হবে। এক মালিকানার ক্ষেত্রে আসলে কিছু সমস্যা আছে। মানে আমরা যখন কিনা হচ্ছে বছরের শুরুতে আমাদের মজুদ পণ্য পড়ে থাকে, ওইটাকে আমরা ব্যয় হিসেবেই দেখাবো। বাট এক মালিকানার ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে যে আমাদের বছরের শুরুতে মজুত পণ্য পড়ে আছে। মজুত পণ্য দেখানোর কিন্তু ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে অবিরত মজুত পদ্ধতি, আরেকটা হচ্ছে কালীন মজুত পদ্ধতি। এটা তোমরা যখন কিনা ইন্টারে উঠবা তখন গিয়ে ভালোমতো বুঝতে পারবা যে আমরা নরমালি যে পদ্ধতি ফলো করি, যে পদ্ধতি অনুযায়ী প্রারম্ভিক মজুদকে ব্যয় দেখানো হয়, আবার সমাপনী মজুদকে হচ্ছে কি দেখানো হয়? সমাপনী মজুদকে সম্পদ দেখানো হয়। এই যে পদ্ধতি এটাকে বলা হয় কালান্তিক মজুত পদ্ধতি অথবা কালীন মজুত পদ্ধতি। তোমাদের আপাতত এত গভীরে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা এটা ইন্টারের মধ্যে গিয়ে পাবা। যেটাকে বলা হয় কালীন মজুত পদ্ধতি অথবা কালান্তিক মজুত পদ্ধতি। এইখানে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ ২ টা ভাগে ভাগ করা হয়। কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে। যেখানে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদের মধ্যে কোন ধরনের পার্থক্যই নেই। ওইখানে শুধুমাত্র একটাই মজুদ পণ্য রয়েছে। সেটা হচ্ছে মজুদ পণ্য। ওখানে ব্যয় বলতে কিছু নেই। পণ্য আসলে মজুত পণ্য বাড়ে, পণ্য চলে গেলে মজুত পণ্য কমে যায়। একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আসলে ওই পদ্ধতি ব্যবহার করা হয়। একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট বছরের মধ্যে পণ্য কিনলে মজুত পণ্য বাড়বে, আর পণ্য চলে গেলে মজুত পণ্য কমে যাবে। তার উপর বেস করে আসলে ম্যাথ করা হয়। ওই ক্ষেত্রে যেই পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে অবিরত মজুত পদ্ধতি। বাট যেটা বললাম তোমাদের আপাতত হচ্ছে এই পার্ট গুলো জানা লাগবে না। এগুলো আসলে ইন্টারের জ্ঞানের মধ্যে গিয়ে পড়ে। ইন্টারে উঠলে এগুলো সম্পর্কে তোমরা একটু ভালো মতো হচ্ছে জানতে পারবা এইচএসসি এর মধ্যে গিয়ে। তাই আপাতত জাস্ট জেনে রাখো যে একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে মজুত পণ্য মানে মজুত পণ্য। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ বা সমাপনী মজুদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই কারণে গিয়ে প্রারম্ভিক মজুত পণ্যকে একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে সম্পদ হিসেবে শো করা হয়ে থাকে। কারণ ওটা প্রারম্ভিক মজুত পণ্যই নয়। জাস্ট শুধুমাত্র মজুত পণ্য। এখানের মধ্যে প্রারম্ভিক আর সমাপনী মজুদের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের আজকের পড়ার মধ্যে অর্থাৎ লেনদেনের গুরুত্বের মধ্যে মানে জাবেদার গুরুত্বের মধ্যে হচ্ছে চলে আসি আমরা। সো আমরা জাবেদা যে করছি, জাবেদা করাটা আমাদের জন্য কেন এত বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ? ১ম যে আমাদের হচ্ছে আ কি বললাম? যে ১ম যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে লেনদেনকে লিপিবদ্ধ করা। এই জাবেদার মধ্যেই কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের যে লেনদেনগুলা রয়েছে, সেই লেনদেনগুলাকে হচ্ছে আমরা
কি করতে পারি, আমরা লিপিবদ্ধ করতে পারি। এই কারণে জাবেদার প্রথম গুরুত্ব হচ্ছে লেনদেনগুলো লিপিবদ্ধ করা। আমাদের জাবেদা যখন কিনা লেনদেন সম্পাদিত হয়, তার ১ম কাজটা হচ্ছে আমরা এই জাবেদার মধ্যে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে থাকি। এই কারণে জাবেদার ১ম গুরুত্ব লেনদেনের মধ্যে লিপিবদ্ধ করা। আচ্ছা, আগে একটা কোয়েশ্চেন এর অ্যান্সার দিয়ে নিই। একজন জিজ্ঞেস করছেন যে, "ভাই আপনার ক্লাস করার পর কি বাসায় প্র্যাকটিস করব?" অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ক্লাসের মধ্যে আমি তোমাদের বেসিক গুলা ক্লিয়ার করে দিয়েছি। প্লাস কিছু ম্যাথ অবশ্যই করাচ্ছি। বাট তোমরা নিজে যতক্ষণ না করবা, এখানে কিন্তু আমি নিজে সলভ করে দিচ্ছি। তোমরা নিজেরা সলভ করছো না। আমি তোমাদের সলভ করে দিতে হেল্প করছি। বাসায় যখন কিনা হচ্ছে তোমরা নিজেরা সলভ করতে যাবা, তখন গিয়ে বুঝতে পারবা যে তোমাদের আসলে কোন জায়গার মধ্যে সমস্যাটা হচ্ছে। কেন তোমরা হচ্ছে এই জায়গাটা বুঝতে পারছো, এই জায়গাটা বুঝেও তোমরা করতে পারছো না। নিজেদের ভুলগুলো তখনই বুঝতে পারবা, যখন তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তাই অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করবা। দরকার হলে হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর যে বোর্ডের কোয়েশ্চেন গুলো আছে, ওইগুলা প্র্যাকটিস করো। তাহলে যেটা হবে যে কোন জায়গার মধ্যে ভুলগুলা হচ্ছে, কোন জায়গায় সমস্যাটা বের করতে পারবা। যেমন এই যে তোমরা যে কোয়েশ্চেন গুলা করছো, একজন জিজ্ঞেস করল যে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদের মধ্যে কি পার্থক্য? কেন এটাকে সম্পদ হিসেবে দেখানো হয়? কেন এটা ব্যয় হিসেবে দেখানো হয়? যদি তোমরা হচ্ছে নিজেরা বাসায় না পড়ো, তাহলে কিন্তু এটা জানাটা পসিবল হতো না। ও বাসায় পড়াশোনা করেছে, এর কারণে ও জানতে পেরেছে। সো তোমাদের কাজ হবে ক্লাসগুলো অবশ্যই ভালোমতো করবা। তারপর বাসায় নিজেরা অবশ্যই প্র্যাকটিস করে দেখবা যে তোমাদের কোন জায়গার মধ্যে সমস্যা হচ্ছে। ওই সমস্যাগুলো আমাকে বলবা। হয় ক্লাসে সলভ করে দিব, নাহলে তোমাদের পরবর্তীতে সলভ ক্লাস নেওয়া হবে। ওই সলভ ক্লাসগুলোর মধ্যে দরকার হচ্ছে আমরা সলভ করে দিব। আচ্ছা, তারপর চলে আসি লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা। তো জাবেদার মধ্যে যেটা করা হয়, প্রতিদিনের লেনদেনকে আমরা অন্তর্ভুক্ত করছি। তো একটা দিনের মধ্যে টোটাল কয়টা লেনদেন হচ্ছে এবং কত টাকার লেনদেন হচ্ছে সেগুলো জানা পসিবল হয়। শুধু ১ দিন না, ১ সপ্তাহ, ১৫ দিন কিংবা ১ মাস বা ১ বছর একটা প্রতিষ্ঠানের মধ্যে কি পরিমাণে লেনদেন ঘটছে সেগুলা হচ্ছে জানা পসিবল হয় এই জাবেদার মাধ্যমে। ৩য় নাম্বারে বলা হচ্ছে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা। এই জাবেদার মধ্যে যেহেতু কি করা হয়, লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা হয়। এই কারণে আমরা এই জাবেদার মাধ্যমে দ্বৈত সত্তার একটা নিশ্চিত প্রয়োগ করতে পারি। এই দ্বৈত সত্তার একদম প্রাথমিকভাবে প্রয়োগ করা হয় এই জাবেদার মধ্যে। তারপর এখানে বলা হচ্ছে লেনদেনের ব্যাখ্যা। যেহেতু এখানের মধ্যে প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করার পর নিচে কি করা হয়? নিচে প্রত্যেকটা ব্যাখ্যা উল্লেখ করে দেয়া হয়। তার ফলে পরবর্তীতে গিয়ে আমরা খুব ইজিলি দেখেই জানতে পারবো যে এই লেনদেনটা আসলে কি কারণে হয়েছিল। মনে করো তোমাকে বলা হলো যে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। তো এটা দেখে অনেক সময় লেনদেনকে গেস করা কিছুটা কঠিন হয়ে যায়। বাট যেহেতু আমরা নিচের মধ্যে হচ্ছে উল্লেখ করে দেই যে ধারে পণ্য ক্রয় করা হলো, তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে আমি কোন লেনদেন থেকে হচ্ছে এই জাবেদাটা করলাম। সো প্রত্যেকটা লেনদেনের নিচে ব্যাখ্যাটা উল্লেখ করে দেওয়ায় আমরা খুব ইজিলি হচ্ছে লেনদেনও জানতে পারি। প্লাস পাশাপাশি হচ্ছে আমরা কি করতে পারি? আমরা জাবেদাগুলো হচ্ছে জানতে পারি। ভুল ত্রুটি হ্রাস। যেহেতু এখানের মধ্যে প্রত্যেকটা লেনদেনই হচ্ছে এখানের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে ডেবিট ক্রেডিট অনুযায়ী। যদি তোমরা দেখো যে টোটাল টাকার ডেবিট টাকার পরিমাণ টোটাল ক্রেডিট টাকার সমান হয়নি, তখনই গিয়ে বুঝতে পারবে যে তোমাদের এখানের মধ্যে কোন ধরনের ভুল হয়েছে। ডেবিট এবং ক্রেডিট পক্ষ অবশ্যই সমান হবে। তো যদি হচ্ছে তোমরা প্রত্যেকটা লেনদেনের পরে গিয়ে চেক করে দেখো যে ডেবিট ক্রেডিট মিলল নাকি, তখনই গিয়ে কিন্তু যদি না মিলে তখনই গিয়ে তোমরা কি ভুল করেছো ওইটা উদ্ঘাটন করা পসিবল। এই কারণে জাবেদার মাধ্যমে খুব সহজেই হচ্ছে ভুল ত্রুটি কি করা যায়? হ্রাস করা পসিবল। তারপর এখানে বলা হচ্ছে ভবিষ্যৎ সূত্র এবং পাকা বইয়ের সহায়ক। অবশ্যই এটা বুঝিয়ে দিচ্ছি। বাট তার আগে দেখে নেই যে এখানের মধ্যে কোন কিছু সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, স্যার একজন জিজ্ঞেস করছেন যে আগে কি হচ্ছে বই করব নাকি একটা টেস্ট পেপার করব? আমি বলব সবার ১ম এ বই করতে হবে। মেইন বইয়ের মধ্যে হচ্ছে যেই কোয়েশ্চেন গুলা রয়েছে, সেই কোয়েশ্চেন গুলা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে দেখা যায় প্রায় সময় কোন না কোন কোয়েশ্চেন এসে পড়ে। সবার আগে হচ্ছে বোর্ড বইয়ের যে এমসিকিউ রয়েছে এবং বইয়ের মধ্যে যে সৃজনশীল গুলা রয়েছে, সবার আগে ওইগুলোকে সলভ করবা। ওইগুলা সলভ করার পর তারপর তোমরা হচ্ছে টেস্ট পেপারের দিকে দাও। টেস্ট পেপারের মধ্যে প্রথমত যেটা করবা, প্রথমত হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা। এটা হচ্ছে ১ম কাজ। তারপরে গিয়ে তোমরা গুরুত্বপূর্ণ যে স্কুল কলেজ গুলো রয়েছে, ওই স্কুল কলেজ গুলো করতে পারো। এবং তারপরে যদি তোমাদের টাইম থাকে, তাহলে গিয়ে কি করা যায়? তারপরে গিয়ে তোমরা হচ্ছে অন্যান্য যে স্কুল কলেজ গুলা রয়েছে ওগুলো খুঁজে বের করতে পারো। বাট সবার ১ম এ হচ্ছে মেইন বই। ঠিক আছে? তারপর চলে আসি হচ্ছে এখানের মধ্যে ভবিষ্যৎ সূত্রের মধ্যে। ভবিষ্যৎ সূত্র বলতে বোঝানো হচ্ছে ভবিষ্যতের সোর্স হিসেবে ইউস করা। তো যেহেতু আমরা প্রত্যেকটা লেনদেনকে তারিখ অনুযায়ী হচ্ছে আমরা এখানের মধ্যে উল্লেখ করছি। তাই ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমরা হচ্ছে এই জাবেদা থেকে হচ্ছে বুঝতে পারি যে এই ঘটনাটা এই দিনে হয়েছিল। ভবিষ্যতে যেকোনো ভুল উদ্ঘাটনের জন্য এটাকে হচ্ছে আমরা সোর্স হিসেবে উল্লেখ করতে পারি। অ্যান্ড সবার লাস্ট একটু আগে বলে এসেছিলাম যে খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে হচ্ছে এই জাবেদা। এই জাবেদা এই খতিয়ান যে বলে আসলাম, এই খতিয়ানের আরেকটা নাম হচ্ছে পাকা বই। মেইনলি আমরা
এই হিসাব বিজ্ঞানের মধ্যে ২ টা বইকে ফলো করে থাকি। একটা হচ্ছে প্রাথমিক বই, আরেকটা হচ্ছে পাকা বই। জাবেদাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাথমিক বই এবং খতিয়ানকে বলা হয়ে থাকে পাকা বই। যেহেতু খতিয়ান তৈরি করতে এই জাবেদা সহায়তা করে থাকে, এই কারণে এই জাবেদাকে বলা হচ্ছে পাকা বইয়ের সহায়ক। ওকে? আচ্ছা, সো আমরা হচ্ছে জাবেদার মোটামুটি গুরুত্ব নিয়ে জেনে গেলাম। এবার আমরা দেখে নিই আমরা যে জাবেদা করব, সেই সাধারণ জাবেদার নমুনা ছকটা কেমন হবে সেটা আমরা দেখে নিই। এই জাবেদার মধ্যে টোটাল হচ্ছে ৫ টা ঘর থাকে। তারিখ, বিবরণ অথবা হচ্ছে বিবরণের জায়গায় লেখা যায় হিসাবের নাম ও ব্যাখ্যা। এটাই আসলে appropriate। বিবরণ লিখলে আসলে জিনিসটা আসলে ক্লিয়ার হয় না যে আমরা এখানে কি লিখছি। বাট সবথেকে বেস্ট হয় তুমি যদি হচ্ছে পরীক্ষার মধ্যে লিখে দিয়ে আসতে পারো যে হিসাবের নাম ও ব্যাখ্যা। এখানের মধ্যে আমরা কি করছি? এখানের মধ্যে আমাদের এই লেনদেনের দ্বারা যে হিসাবগুলো প্রভাবিত হচ্ছে সেই হিসাবের নামগুলো উল্লেখ করছি। তার পাশাপাশি আমরা নিচে ব্যাখ্যা উল্লেখ করে দিচ্ছি। এই কারণে এই হিসাবটার পারফেক্ট নাম হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা। বাট পরীক্ষার মধ্যে এটা লেখাটা বাধ্যতামূলক না। তোমরা চাইলে এটার মধ্যে জাস্ট বিবরণ লিখলেও হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা কি জিনিস? এই জাবেদাটা খতিয়ানের যত নাম্বার পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে সেটাকে লিখতে হয় এই খতিয়ান পৃষ্ঠার মধ্যে। কিন্তু তোমাদের আপাতত পরীক্ষার মধ্যে এটা লেখা লাগবে না। আমরা পরীক্ষার মধ্যে এই খতিয়ান পৃষ্ঠার মধ্যে জাস্ট খালি রেখে দিব। বাট ঘরটা অবশ্যই করতে হবে। খতিয়ান পৃষ্ঠা লিখে আমরা জাস্ট ঘরটা খালি রেখে দিব। তারপরে হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। যে সকল হিসাব খাত ডেবিট রয়েছে তার টাকাগুলা বসিয়ে দিব ডেবিট টাকার ঘরে এবং যে সকল হিসাব খাত ক্রেডিট রয়েছে সেগুলোকে বসিয়ে দিব হচ্ছে আমরা ক্রেডিট টাকার ঘরে। সো এটাই ছিল হচ্ছে আমাদের সাধারণ জাবেদার নমুনা ছক। এবার আমরা জানবো হচ্ছে জাবেদার প্রকারভেদ সম্পর্কে। জাবেদাকে মেইনলি ২ টা ভাগে ভাগ করা পসিবল। একটা হচ্ছে বিশেষ জাবেদা এবং আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। ওকে? সো কি বললাম? একটা হচ্ছে বিশেষ জাবেদা এবং আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার ৬ টা ভাগে ভাগ করা পসিবল। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। সো ক্রয় ফেরত কি? যেই জাবেদার মধ্যে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়কে অন্তর্ভুক্ত করা হয় তাকেই বলা হচ্ছে ক্রয় জাবেদা। তার মানে এখানের মধ্যে আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র ধারে যখন কিনা পণ্য ক্রয় করব, সেই লেনদেনগুলাকে আমরা উল্লেখ করব। ধারে ক্রয় অথবা ধারে পণ্য ক্রয়। ঠিক আছে? বিক্রয় জাবেদার মধ্যে ঠিক সেম ভাবে শুধুমাত্র যখন কিনা আমরা ধারে পণ্য বিক্রয় করি, সেই লেনদেনগুলাকে আমরা এই বিক্রয় জাবেদার মধ্যে আমরা কি করতে পারি? অন্তর্ভুক্ত করতে পারি। ধারে পণ্য বিক্রয় এটাকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে বিক্রয় জাবেদার মধ্যে। ৩ নাম্বারে ক্রয় ফেরত জাবেদা। নামের মধ্যেই রয়েছে ক্রয় ফেরত। যখন কিনা হচ্ছে আমরা পণ্য ক্রয় করার পর ফেরত দিয়ে দিই, সেই সকল লেনদেনগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে থাকি এই ক্রয় ফেরত জাবেদার মধ্যে। বাট মনে রাখা দরকার শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য ফেরতকে আমরা দেখিয়ে দিব হচ্ছে এই ক্রয় ফেরত জাবেদার মধ্যে। সাধারণত যখন কিনা ক্রয় ফেরত বলা হয় তখন ধরে নেওয়া হয় সেই ক্রয়টা হয়েছিল হচ্ছে ধারে। সো ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য আমরা যেই জাবেদা প্রস্তুত করি তাকেই বলা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। সেম ভাবে ধারে বিক্রয়কৃত জাবেদা যখন কিনা আমরা পণ্য যখন কিনা ফেরত পাই, যে আমরা ধারে কোনো পণ্য বিক্রয় করলাম, সেই ধারে বিক্রয়কৃত পণ্য যদি হচ্ছে কি পাই আমরা ফেরত পাই, তখন তার জন্য আমরা যদি কোনো জাবেদা হচ্ছে দেই, সেই জাবেদাকে আমরা অন্তর্ভুক্ত করব হচ্ছে এই বিক্রয় ফেরত জাবেদার মধ্যে। সো এই ৪ টা মেইনলি ধারে লেনদেন নিয়ে কাজ করে। ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা। এই ৪ টা জাবেদা ধারে লেনদেনগুলাকে নিয়ে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত এবং ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত। এই ধারগুলো নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ১ম ৪ টা জাবেদা এবং নগদ নিয়ে কাজ করে হচ্ছে এই ২ টা। কি, কি? নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। যেই সকল লেনদেনের ফলে আমাদের নগদ প্রাপ্তি ঘটবে, সে সকল লেনদেনকে আমরা নগদ প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত করব এবং যে সকল লেনদেনের ফলে আমাদের নগদ প্রদান ঘটবে বা নগদ টাকা ব্যবসা থেকে চলে যাবে, সে সকল লেনদেনকে আমরা এই নগদ প্রদান জাবেদার মধ্যে উল্লেখ করব। ঠিক আছে? তারপর চলে আসি প্রকৃত জাবেদার মধ্যে। প্রকৃত জাবেদাকে আবার ৫ টা ভাগে ভাগ করা পসিবল। সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। এখন এই যে জাবেদাগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। নেক্সট ক্লাসে আমরা এগুলোর উপর ম্যাথ করব, বিস্তারিত জানবো। তাই আজকের ক্লাসের মধ্যে আমরা এ নিয়ে আর কথা বললাম না। নেক্সট ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আমরা কথা বলবো, প্লাস বিস্তারিত আর ম্যাথ করার চেষ্টা করব। এবং এই ক্লাসের মধ্যে আমরা বিশেষ জাবেদা নিয়েও ম্যাথ করব না। এই ক্লাসের মধ্যে আমাদের আজকে মেইন ফোকাস হচ্ছে আমাদের যে সাধারণ জাবেদাগুলো রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ওই সাধারণ জাবেদাগুলাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের একদম মেইন লক্ষ্য। আমরা প্রত্যেকটা সাথে সাধারণ জাবেদাগুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করব এবং তারপর হচ্ছে আমরা এর উপর ম্যাথ করার চেষ্টা করব। এন্ড নেক্সট ক্লাসের মধ্যে এখানের মধ্যে জাবেদাগুলো উল্লেখ করা রয়েছে, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব।
তো চলে যাই আমরা আমাদের সাধারণ জাবেদার মধ্যে। যে সাধারণ জাবেদা প্রদানের মধ্যে বিশেষ বিবেচ্য বিষয়গুলো কি, কি রয়েছে? তো একদম ১ম এ বলা রয়েছে, পণ্য, মাল, চেক প্রভৃতি নামে হচ্ছে কোন ধরনের হিসাব হবে না। এটা হচ্ছে আমাদের জীবনের একদম ১ম জাবেদা আমরা বলতে পারি। আমরা শিখেছিলাম যে পণ্য ক্রয় জাবেদা। আমার ক্ষেত্রে এটা আমার জীবনের একদম ১ম জাবেদা ছিল। যে পণ্য ক্রয় জাবেদা কি? পণ্য ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, যিনি আমার স্যার ছিলেন তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, "বলো তো পণ্য ক্রয় জাবেদা কি?" তো আমি ১ম এই বলেছিলাম, তো পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, পণ্য বেড়েছে। সো মনে হয় পণ্য হিসাব ডেবিট হবে এবং নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে। তখন আমাকে স্যার বলল, "না, পণ্যের জন্য আসলে কোন ধরনের জাবেদা হয় না। এমনকি পণ্য, মাল এগুলা কোনটার জন্য জাবেদা হবে না। পণ্যের জায়গায় আমরা মেইনলি হচ্ছে পণ্য ক্রয় করলে আমরা ক্রয়কে ডেবিট করি এবং পণ্য বিক্রয় করলে আমরা বিক্রয়কে ক্রেডিট করি। পণ্যকে ফোকাস করা হয় না। পণ্য যে ক্রয় করা হয়েছে ওই ক্রয়টাকে ফোকাস করা হয়। বাট পণ্য ছাড়া অন্য যেকোনো কিছু ক্রয় বিক্রয় করলে আমরা ক্রয় বিক্রয়ের দিকে ফোকাস না দিয়ে আমরা যেই জিনিসটা ক্রয় বিক্রয় করা হলো ওইখানে হচ্ছে আমরা কি করে থাকি? ফোকাস করে থাকি। তো এটাই ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম ১ম জাবেদার মধ্যে আমার লেসন ছিল যে পণ্য ক্রয়ের বেলায় বা বিক্রয়ের বেলায় পণ্যের নামে কোন ধরনের হিসাব হবে না। কিন্তু শুধু পণ্য না, পণ্য, মাল, চেক এই ৩ টার একটা নামও কি হবে না? কোন ধরনের হিসাব হবে না। পণ্য আর মাল এই ২ টা যদি হচ্ছে কি করা হয়? পণ্য, মাল যদি ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব হবে। বিক্রি করা হলে বিক্রয় হিসাব হবে। আর চেকের ক্ষেত্রে আমরা হচ্ছে কোন হিসাব আনবো? চেকের ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে বিক্রয় হিসাব। সো বলা হচ্ছে পণ্য বিক্রয় করা হলো। এক্ষেত্রে জাবেদা হয়ে যাবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে নগদান হিসাব কি হয়ে যাবে? এখানের মধ্যে ডেবিট হয়ে যাবে। আবার একটু আগেই বললাম এখানে পণ্য বিক্রয় করা হয়েছে, এটা আয় হয়েছে। আয় বাড়লে হয় ক্রেডিট। এখন আমি যে পণ্য বিক্রি করেছি, পণ্যর দিকে আমি এখানে ফোকাস করব না। পণ্য যে বিক্রয় করা হয়েছে, বিক্রয়ের দিকে ফোকাস করব। এই কারণে হিসাবটার নাম হয়ে যাবে হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয়টা আয়, আয় বাড়লে হয় ক্রেডিট। এই কারণে বিক্রয় হিসাব এখানে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে সাধারণ জাবেদা হয়ে গেল, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর এখানে বলা হচ্ছে পণ্য বিক্রয় বাবদ চেক প্রদান। তাহলে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে। কিন্তু এখানে কি সরি এখানে একটু জাবেদারে ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ফাইন। একটু টাইপিং মিস্টেক ছিল। ঠিক আছে? তো পণ্য বিক্রয় বাবদ কি করা হয়েছে? চেক প্রদান করা হয়েছে। তাহলে এটা বিক্রয় না হয়ে ঠিকই ছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আসলে ক্রয় হবে। ক্রয়ের জায়গায় এখানে ভুলে বিক্রয় লিখে দেওয়া হয়েছে। তো পণ্য ক্রয় ও চেক প্রদান করা হলো। যেমন কি এটা হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে। পণ্য ক্রয় করার ফলে ওই সেম আমরা পণ্যের দিকে আমরা আর ফোকাস দিব না। আমরা ক্রয়ের দিকে ফোকাসটা করব। সো ক্রয় একটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে ক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। আবার যদি চেক প্রদান করা হয়েছে, চেকের নামে আবার কোন ঝামেলা হয় না। কোন হিসাব হয় না। সো চেকের জন্য আমরা ব্যাংক হিসাবকে প্রভাবিত করি। যেহেতু ব্যাংকে টাকা কমে গিয়েছে, তাই আমরা এখানে লিখে দিব হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক নামক হচ্ছে একটা সম্পদের পরিমাণ কমে গেল। তাই আল্টিমেটলি জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তোমাদের কাছে যখন পিডিএফ দিয়ে দেওয়া হবে, এই ছোটখাটো ভুলগুলা সংশোধন করেই তারপর তোমাদের কাছে পিডিএফ টা দিয়ে দেওয়া হয়। এই কারণে পিডিএফ টা আসতে তোমাদের একদিন লেট হয়। যতগুলা ভুল রয়েছে সেগুলো একটু খুঁজে বের করা হয়। প্লাস ক্লাসের মধ্যে আমি যা করে এক্সট্রা কিছু লিখে দিলাম, ওইগুলোকে আলাদা করে লিপিবদ্ধ করতে হয়। তারপর তোমাদের কাছে পিডিএফ টা আসে। এই কারণে পিডিএফ টা আসতে একটু লেট হয়। ঠিক আছে? তো তোমরা ঠিক পরের দিনের মধ্যে কিন্তু পিডিএফ গুলো নরমালি পেয়ে যাও। তারপর ২ নম্বরে বলা হচ্ছে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যদি বিক্রেতা এবং ক্রেতার নাম উল্লেখ থাকে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। এটা ছিল হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের ঝামেলা করার টাইমে গিয়ে একদম 2nd যে শিক্ষাটা ছিল। যে ধর কিনা একদম পণ্য বিক্রয় বলা রয়েছে। পণ্য বিক্রয় বললে নরমালি হচ্ছে সেটাকে আমি ধরে নিব হচ্ছে নগদে পণ্য বিক্রয়। কোন কিছু উল্লেখ করা নেই সেটাকে আমরা নগদ ধরে নিচ্ছি। কিন্তু এই পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় এর আগে যদি হচ্ছে দেখি একটা কি রয়েছে, কোন একটা ব্যক্তির নাম রয়েছে বা প্রতিষ্ঠানের নাম রয়েছে, তখনই আমাকে খুঁজতে হবে কোন মাধ্যম আছে নাকি। মাধ্যম বলতে নগদে ক্রয় করা হয়েছে, নাকি ব্যাংকে ক্রয় করা হয়েছে, নাকি অন্য কোন মাধ্যমে ক্রয় করা হয়েছে, তখন ওই মাধ্যমগুলাকে আমাকে অবশ্যই খুঁজতে হবে। দেখলাম ক্রয়ের আগে বলা রয়েছে, হাসানের নাম দেওয়া রয়েছে, কিন্তু তারপরে আর কিছু বলা নেই। নগদে নাকি ধারে নাকি হচ্ছে ব্যাংকে কিছু বলা নেই। সেই ক্ষেত্রে সেটাকে আবার আমরা ধারে ধরে নিই। তাহলে যদি শুধু বিক্রয় দেওয়া বা শুধু ক্রয় দেওয়া সেটাই ধরে নিব নগদে। বাট তার আগে যদি হচ্ছে ব্যক্তির নাম উল্লেখ করা থাকে বাট চেক, নগদ কিছু উল্লেখ করা নেই, তখন সেটাকে আমরা ধরে নিব হচ্ছে ধারে। ধার যখন ক্রয় করা হয়, সেম ভাবে পণ্য ক্রয় করা হয়েছে। শুধু ক্রয় বলতে আমরা পণ্য ক্রয়কে ইন্ডিকেট করে থাকি। তো যখন কিনা শুধু ক্রয় করা হয়েছে, ক্রয়ের ফলে হয়ে যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। কারণ পণ্যের নামে কোনো হিসাব হয় না। এটা তো আমরা জানি। এবং যেহেতু এখানের মধ্যে একজন
পাওনাদার বৃদ্ধি পেয়েছে। কারণ আমি তার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছি, সে ভবিষ্যতে আমার থেকে টাকা পাবে। তার মানে সে আমার থেকে পাওনাদার। তাই আমরা উল্লেখ করে দিব হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ পাওনাদার নামক একটা দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে হয়ে যায় হচ্ছে ক্রেডিট। বেস্ট হয় যদি পাশে হচ্ছে আমরা সেই পাওনাদারের নামটা উল্লেখ করে দেই। অর্থাৎ পাওনাদার হাসান হিসাব। এই হাসানের নাম উল্লেখ করে দিলে সবথেকে হচ্ছে বেস্ট হয়। ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। সেকেন্ডে খেয়াল করে দেখো বলা রয়েছে খালেদের নিকট পণ্য বিক্রয়। এখানে পণ্য বিক্রয় বলা, তার আগে হচ্ছে ব্যক্তির নাম উল্লেখ করা। তারপরে দেখব যে কোনো মাধ্যম আছে নাকি? হ্যাঁ, এখানে আবার মাধ্যম উল্লেখ করা আছে। তখন গিয়ে আর এই ব্যক্তির নামকে আমরা কোনো পাত্তা দিব না। এই ব্যক্তির নামে কোনো কাজই নেই। আমরা জাস্ট এখানে খেয়াল করব নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। তার মানে যদি ব্যক্তির নাম থাকে তখন হচ্ছে আমরা দেখব কোন ধরনের আমাদের মাধ্যম উল্লেখ করা আছে নাকি। মাধ্যম উল্লেখ করা থাকলে তখন ব্যক্তির যে নাম দেওয়া রয়েছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে সেটাকে আমরা ফোকাস করব না। জাস্ট নগদে পণ্য বিক্রয় করা হয়েছে এই দিকে আমরা ফোকাস করব। তাহলে নগদে পণ্য বিক্রি করায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদের যে নগদান হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং যখন কিনা পণ্য বিক্রয় করা হচ্ছে, পণ্যের নামে জাবেদা হয় না। বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই কারণে বিক্রয় হিসাব হয়ে যাবে হচ্ছে এখানে ক্রেডিট। তো আমরা জাস্ট ২ টা জাবেদা করলাম। আমরা আরো অনেক জাবেদা করব। বাট এর মাঝখানে দেখে নিই যে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে নাকি। আচ্ছা। সো দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আসলে কোন ধরনের তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ফাইন। তাহলে হচ্ছে আমরা আমাদের এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা। তারপর চলে যাই হচ্ছে আমরা ৩ নাম্বার লেনদেনের মধ্যে। এখানে বলা হচ্ছে যে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে। কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ করা নেই। সেক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার এবং বিক্রয়ের ক্ষেত্রে কি হয়ে যাবে? বিক্রয়ের ক্ষেত্রে আমরা লিখে দিব হচ্ছে দেনাদার। এই নামটা হচ্ছে আমরা উল্লেখ করে দিব। কারণ ধারে পণ্য ক্রয় করা হলে আমাদের পাওনাদার বৃদ্ধি পায় এবং ধারে বিক্রয় করা হলে দেনাদারের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়। এখানে আমরা লিখেছিলাম হচ্ছে পাওনাদার হাসান হিসাব। কারণ ব্যক্তির নাম উল্লেখ করা ছিল। বাট যখন কিনা আমাদের ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে না, জাস্ট বলা রয়েছে বাকিতে পণ্য, তখন আমরা জাস্ট লিখে দিব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তার পাশে কোনো নাম উল্লেখ করার মতো নেই। সো নাম তো দেওয়া নিজে থেকে বানিয়ে দেওয়া পসিবল না। এই কারণে আমরা কোনো নাম উল্লেখ করব না। আমরা জাস্ট লিখে দিব ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। সেম ভাবে যদি বলা হয় ধারে পণ্য বিক্রয়, বাকিতে এবং ধারে ২ টার মধ্যে কোনো পার্থক্য নেই। সেম ব্যাপার। সো ধারে পণ্য বিক্রয় করা হলে আমরা লিখে দিব দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। দেনাদার কারণ ডেবিট হলো, কারণ দেনাদার হচ্ছে একটা সম্পদ। এই দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে হচ্ছে আমরা অর্থ পাবো। যখন তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে ব্যবসায় কোনো সুবিধা বা নগদ অর্থ ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তখন তাকেই বলা হয়ে থাকে হচ্ছে ব্যবসার জন্য একটা সম্পদ। সো দেনাদার ব্যবসায়ীকে একটা ভবিষ্যতে একটা সুবিধা দিবে। সেই সুবিধাটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা পরিশোধ করবে। এ কারণে গিয়ে দেনাদার হিসাব একটা সম্পদ। সম্পদ বেড়ে যাওয়া এটা হয়ে যাবে হচ্ছে ডেবিট। আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে তাই বিক্রয় হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। তারপর এখানে বলা হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। আমরা যখন কিনা হচ্ছে একটু আগে চাবিটার প্রকারভেদ করলাম, তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে পণ্য যখন কিনা হচ্ছে আমরা কি করে থাকি? ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত করে থাকি। তখন সেই পণ্যটা আমরা বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় করেছিলাম বলে আমরা ধরে নিই। সো যখন কিনা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, তখন আমরা তো দেনাদার এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়ে যাবে। তো এখানে ১ম এ লেনদেনটা বলা রয়েছে আন্তঃফেরত। আচ্ছা, আমরা না এইগুলা নিয়ে পরীক্ষায় একটু কনফিউজড হয়ে যাই। আন্তঃফেরত কি জিনিস এবং বহিঃফেরত কি জিনিস? আন্তঃফেরত, আন্তঃফেরত বলতে বোঝানো হয়ে থাকে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত কি? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। যদি আমার লেখা বুঝতে কোনো সমস্যা হয় কাইন্ডলি জানিয়ে দিও। এবং বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত এবং বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। কিন্তু কেন বিক্রয় ফেরতকে আন্তঃফেরত বলা হয় এবং কেন ক্রয় ফেরতকে বহিঃফেরত বলা হয়? এটা আমরা অনেকেই জানি না। কখন ওয়ার্ডটা কখন ইউজ করা হয়? যখন কিনা আমাদের ব্যবসার মধ্যে পণ্যের পরিমাণ বেড়ে যায়, তখন ওয়ার্ডটা ইউজ করা হয়। এবং যখন কিনা ব্যবসা থেকে পণ্য কমে যায়, তখন ওয়ার্ডটা হচ্ছে ইউজ করা হয়। সো ফেরতের ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, আমরা পণ্য বিক্রয় করেছিলাম,
তারপর আমাদের ব্যবসার মধ্যে সেই পণ্যটা ব্যাক করলো। সো আমাদের কিন্তু ব্যবসার মধ্যে পণ্যের পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে বিক্রয় ফেরতকে বলা হয়ে থাকে হচ্ছে আন্তঃফেরত। কি বললাম? যদি আমাদের পণ্যের পরিমাণ বৃদ্ধি পায় কোন কারণে, কোন ফেরতের কারণে যদি আমাদের পণ্য বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আন্ত। এবং যদি কোন কারণে আমাদের পণ্যের পরিমাণ হ্রাস পায়, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে বহি। সো পণ্য বৃদ্ধির ফলে কি হচ্ছে আমাদের? ধরেন কিনা বিক্রয় ফেরত দেওয়া হচ্ছে, অন্য কাউকে বিক্রয় করেছিলাম, সে আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে। আমার বিজনেসের পণ্য বেড়ে গিয়েছে। এই কারণে এই বিক্রয় ফেরতটা হয়ে যায় হচ্ছে কি ফেরত? আন্তঃফেরত। আবার যখন কিনা হচ্ছে ক্রয় ফেরত করা হয়, আমরা পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্যকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। তার ফলে আমাদের বিজনেসের পণ্যের পরিমাণ কমে গিয়েছে। পণ্য হ্রাস পেয়েছে। এই কারণে এই ফেরতকে বলা হচ্ছে বই ফেরত। ঠিক সেম ভাবে আমাদের কিন্তু আন্ত এবং বহি এই শব্দটা ইউজ করা হয়ে থাকে হচ্ছে পরিবহনের ক্ষেত্রে। এটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আন্ত পরিবহন এবং বহি পরিবহন। কি বললাম? আন্ত পরিবহন এবং বহি পরিবহন। যদিও আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃপরিবহন মানে কিন্তু আবার হচ্ছে ক্রয় পরিবহন এবং বহিঃপরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। এখানে কিন্তু আবার উল্টা হয়ে যাচ্ছে। আন্তঃফেরত বিক্রয় ফেরত, কিন্তু আন্তঃপরিবহন হচ্ছে ক্রয় পরিবহন। আবার বহিঃফেরতটা হচ্ছে ক্রয় ফেরত, কিন্তু বহিঃপরিবহনটা হচ্ছে বিক্রয় পরিবহন। কেন এই ২ টা উল্টা হয়ে থাকে? আন্তঃপরিবহনের ক্ষেত্রে খেয়াল করে থাকো, যখন হচ্ছে আমরা পণ্য ক্রয় করে থাকি, পণ্য ক্রয় করার টাইমে হচ্ছে আমরা ক্রয় পরিবহন করি। সো ক্রয় পরিবহনের বেলায় আমরা পণ্য ক্রয় করছি, তার ফলে আমাদের বিজনেসের পণ্য কি বৃদ্ধি পাচ্ছে। এই কারণে ক্রয়ের বেলায় যে পরিবহন করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে আন্তঃপরিবহন। আবার বিক্রয়ের বেলায় কি হয়? বিক্রয়ের বেলায় আমরা বিক্রয় পরিবহন করে থাকি। সো বিক্রয় পরিবহনের ফলে আমাদের বিজনেস থেকে পণ্য চলে যাচ্ছে। সো পণ্য যখন হ্রাস পায় তখন হয়ে যায় হচ্ছে বহি। এ কারণে বিক্রয় পরিবহন মানে হচ্ছে বহি পরিবহন। তাই ক্রয় পরিবহন আন্তঃপরিবহন, বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। কিন্তু ফেরতের ক্ষেত্রে উল্টা। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত মানে হচ্ছে বই ফেরত। তাই আন্তঃফেরত বলতে এখানে বিক্রয় ফেরত বোঝানো হচ্ছে। আন্তঃফেরত মানে কি ফেরত? বিক্রয় ফেরত। সো যখন কিনা আমরা পণ্য বিক্রয় করেছিলাম, পণ্য ধারে বিক্রয় জাবেদা কি ছিল বলতো? পণ্য ধারে বিক্রয় জাবেদা ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল আর দেনাদার ডেবিট ছিল। এটা একটু আগে বলা রয়েছে যে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় জাবেদা। যখন কিনা সেই পণ্য ফেরত আসলো, এটাকে জাস্ট আমরা উল্টিয়ে দিব। অর্থাৎ দেনাদার চলে যাবে হচ্ছে ক্রেডিটে এবং বিক্রয় চলে যাবে হচ্ছে ডেবিটে। বাট বিক্রয়কে ডেবিটে না নিয়ে আসলে বিক্রয় ফেরতটাকে ডেবিট নেওয়া হয়। কারণ বিক্রয় একটা হিসাব, বিক্রয় ফেরতটা হচ্ছে আলাদা হিসাব। তাহলে বিক্রয় ফেরত হিসাব হয়ে যাচ্ছে হচ্ছে ডেবিট এবং দেনাদার কমে গিয়েছে। তাই দেনাদার হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আবার ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, সেটাকে ধরে নেওয়া হবে হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। সো ধারে পণ্য ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। এই ধারে পণ্য ফেরত দেওয়ার টাইমে এটাকে আমরা উল্টায় দিব। পাওনাদার চলে যাবে হচ্ছে ডেবিটে আর ক্রয় চলে যাবে ক্রেডিটে। পাওনাদারকে ডেবিটে আনবো বাট ক্রয়টাকে আসলে ক্রেডিট না করে আমরা ক্রয় ফেরতকে আসলে ক্রেডিট করি। কারণ ক্রয় এবং ক্রয় ফেরত হচ্ছে বিক্রয় এবং বিক্রয় ফেরতের মতো আলাদা জাবেদা। এই কারণে পাওনাদার হিসাব হয়ে যাচ্ছে এখানের মধ্যে হচ্ছে ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হয়ে যাচ্ছে হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে যখন কিনা আমাদের প্রশ্নে উল্লেখ করা না থাকবে তখন ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতকে ধরে নেওয়া লাগবে যথাক্রমে ধারে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল এবং ধারে বা বাকিতে পণ্যটা বিক্রয় করা হয়েছিল এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা জাবেদাটা উল্লেখ করব। এবং আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন এবং বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। আই হোপ এই আন্ত এবং বহির মধ্যে তোমাদের ফিউচারে আর কোনো কনফিউশন হবে না। তারপরে হচ্ছে দেখে নিই যে তোমাদের এই পার্টের মধ্যে আর কোন ধরনের কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা ফাইন। সো তোমরা বলছো যে ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাই। তারপরে এখানে বলা হচ্ছে যে সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে কি করব আমরা? নতুন তারপর হচ্ছে ওয়েট আমার কার্সর আসলে ভ্যানিশ হয়ে গেছে।
আচ্ছা, আমাকে একটু শিওরলি বলে দিও তো যে আমার স্ক্রিনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে নাকি বা ভিডিওর মধ্যে কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, টেকনিক্যাল ডিফল্টের জন্য খুবই দুঃখিত। আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি আবার। তো এখানে বলা হচ্ছে যেমন কিনা হচ্ছে সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় এই শব্দগুলা কোনোভাবে ইউজ করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি হিসাব, নতুন সরঞ্জাম হিসাব এই নামে কখনোই হচ্ছে আমরা কি করতে পারবো না? হিসাব খোলা যাবে না। তো এখানে বলা হচ্ছে একটা লেনদেন দেওয়া রয়েছে যে নতুন আসবাবপত্র ক্রয়। কখনোই আমরা লিখতে পারবো না যে নতুন আসবাবপত্র হিসাব অথবা আসবাবপত্র ক্রয় হিসাব এগুলো লেখা যাবে না। যখন কিনা আসবাবপত্র ক্রয় করা হচ্ছে তখন আমরা শুধুমাত্র আসবাবপত্রের দিকে ফোকাস করব। একটু আগে বলেছিলাম পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেহেতু পণ্যকে ফোকাস করা হয় না, পণ্যটা বাদ দিয়ে দিলে জাস্ট ক্রয় পড়ে থাকে, তখন গিয়ে লিখি হচ্ছে আমরা ক্রয় হিসাব। বাট আসবাবপত্র ক্রয় বা বিক্রয় করলে তখন কিন্তু আবার আমরা আসবাবপত্রের নামে ঠিকই একটা হচ্ছে হিসাব খুলে থাকি। এই কারণে নতুন আসবাবপত্র ক্রয় আমাদের আসবাবপত্র এবং সম্পদ বৃদ্ধি পেয়ে গেল। এই কারণে আমরা লিখব হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে গিয়েছে তাই আমরা লিখে দেব হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কিন্তু নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে নাকি পুরাতন আসবাবপত্র ক্রয় করা হয়েছে এটা কখনোই মেইন ফ্যাক্ট না। এটাকে আমরা উল্লেখ করব না। আমরা শুধুমাত্র নতুন আসবাবপত্র না লিখে জাস্ট আসবাবপত্র হিসাবে এটা উল্লেখ করব। আবার পুরাতনের ক্ষেত্রেও সেম। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায়। তাই আমরা লিখে দিব হচ্ছে নগদান হিসাব ডেবিট। কিন্তু যখন কিনা হচ্ছে আমাদের পুরাতন যন্ত্রপাতি বিক্রি করা হলো, পুরাতন ওয়ার্ডটা ইউজ করা যাবে না। জাস্ট আমরা লিখে দিব যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। কারণ যন্ত্রপাতি নামক একটা সম্পত্তি আমাদের হ্রাস পেয়ে গিয়েছে। তাই নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তারপরটায় চলে যাই আমরা। এখানে বলা হচ্ছে যে সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না। যদিও ওই আয় অনাদায়ী কিংবা ওই ব্যয় অপরিশোধিত থাকে। কি বললাম? সাধারণত আয় বা ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম কখনোই উল্লেখ করা হয় না। শুধুমাত্র ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে যখন কিনা হচ্ছে দেনাদার বা পাওনাদারের নাম হচ্ছে মানে আসে তখন গিয়ে হচ্ছে ওটাকে উল্লেখ করি। এছাড়া দেনাদার পাওনাদার ছাড়া কখনোই কোনো ক্ষেত্রে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমরা উল্লেখ করি না। যেমন কর্মচারী জলিলকে হচ্ছে বেতন প্রদান করা হলো। কাকে বেতন প্রদান করা হয়েছে এটা কখনোই ফ্যাক্ট না। এই যে জলিলকে প্রদান করা হয়েছে নাকি রহিমকে নাকি করিমকে এটা আমরা কখনোই খেয়াল করব না। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এই বেতন প্রদানের ক্ষেত্রে। বেতন নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয়ে যায় হচ্ছে ক্রেডিট। এই কারণে এখানে জাবেদা হয়ে যাবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে কি ক্রেডিট। মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। সো কার থেকে ক্রয় করা হয়েছে? মনি স্টেশনারি হতে ক্রয় করা হয়েছে। কার থেকে ক্রয় করা হয়েছে? ডাজন্ট ম্যাটার। আমরা মণিহারি দ্রব্যাদি ক্রয় করেছি, ওইটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। আবার মণিহারি দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে আমরা মণিহারির দিকে খেয়াল করব, ক্রয়ের দিকে খেয়াল করব না। তাই জাবেদা হয়ে যাবে হচ্ছে মণিহারি হিসাব ডেবিট এবং বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। কেন এখানে বকেয়া মণিহারি আসলো? কারণ এখানে বাকিতে ক্রয় করা হয়েছিল। খেয়াল করে দেখো তো যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি তখন আমরা জাবেদা দিই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যখন কিনা হচ্ছে আমাদের পণ্য ক্রয় ছাড়া অন্য কোনো ব্যয় হয়ে থাকে এবং ধারে ওই ব্যয়টা সংঘটিত হয়, ওই ক্ষেত্রে আমরা পাওনাদার নামটা উল্লেখ করতে পারি না। কি বললাম? যখন কিনা হচ্ছে আমাদের পণ্য ক্রয় ছাড়া অন্য কোনো ব্যয় সংঘটিত হয়, সেক্ষেত্রে আমরা পাওনাদার নামটা উল্লেখ করতে পারব না। পাওনাদার এই ওয়ার্ডটা ইউস করা হয় শুধুমাত্র এবং শুধুমাত্র পণ্য ক্রয়ের বেলায়। যখন কিনা হচ্ছে আমাদের অন্য যেকোনো ব্যয় বকেয়া থাকে, সেক্ষেত্রে জাবেদা হয়ে যায় এরকম যে ব্যয় হিসাব ডেবিট এবং বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জাবেদা। কেন? কারণ যেহেতু এটা এই বছরের ব্যয়, এই বছরের ব্যয় অবশ্যই পরিশোধ করা লাগবে। আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই কারণে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাই সেই ব্যয় হিসাবটাকে হচ্ছে আমরা ডেবিট করে দিব। আবার বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় হচ্ছে এক ধরনের দায়। যখন কিনা হচ্ছে আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে হয়ে যায় হচ্ছে ক্রেডিট। এই কারণে আমাদের বকেয়া ব্যয় হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট এবং এর কারণটা হচ্ছে দায় বৃদ্ধি। তো এখানে কোন ব্যয় দেওয়া ছিল? এখানে ব্যয় দেওয়া ছিল হচ্ছে মণিহারি। মণিহারি দ্রব্যাদি ধারে ক্রয় করা হয়েছে। সো আমরা লিখে দিব এখানে যে ব্যয়টা রয়েছে মণিহারি, সেই মণিহারির নাম উল্লেখ করে দিব। তাই হয়ে যাবে হচ্ছে মণিহারি হিসাব ডেবিট। আবার যেহেতু এখানের মধ্যে ধারে ক্রয় করা হয়েছিল, তাই নগদ তো ক্রেডিট করা পসিবল না। এই ক্ষেত্রে আমরা
সেই বকেয়া ব্যয়টাকে ক্রিয়েট করে দিই। এটা কোন ব্যয় দেওয়া রয়েছে? মণিহারি। এ কারণে এখানে জাবেদা হয়ে যাবে হচ্ছে বকেয়া মণিহারি ক্রেডিট। তাহলে আল্টিমেটলি ফুল জাবেদা হচ্ছে মণিহারি ডেবিট এবং বকেয়া মণিহারি ক্রেডিট। এইভাবে করে হচ্ছে আমরা উল্লেখ করতে পারি। এটা ছিল কি? এটা ছিল হচ্ছে একটা ব্যয় ছিল। আবার আয়ের ক্ষেত্রে কেমন হতে পারে? যদি আমার এটা কিসের ছিল? যে এটা ছিল হচ্ছে কোন ধরনের বকেয়া ব্যয়ের ক্ষেত্রে জাবেদা হচ্ছে ব্যয় ডেবিট এবং বকেয়া ব্যয় ক্রেডিট। আবার যদি আমাদের কোন ধরনের বকেয়া আয় থাকে কিংবা বকেয়া প্রাপ্য সেম জিনিস, যদি বকেয়ার জায়গায় কোন প্রাপ্য আয় দেওয়া থাকে, তখন জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম যে ওই বকেয়া বা প্রাপ্য আয়টা ডেবিট হয়ে যাবে এবং আয় হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কেন? কারণ বকেয়া বা প্রাপ্য আয় হচ্ছে এক ধরনের সম্পদ। আমরা অন্য কারো কাছ থেকে সেই সুবিধাটা পাবো। সো এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে গিয়ে আমাদের বকেয়া বা প্রাপ্য হিসাবটা হচ্ছে প্রাপ্য আয় ডেবিট হয়ে গেল। আর আয় কেন ক্রেডিট হচ্ছে? কারণ এখানের মধ্যে আমাদের আয় একটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই কারণে সেই আয় হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। তো এখানে বলা রয়েছে টপু ট্রেডার্স এর নিকট কমিশন প্রাপ্য হয়েছে। তার মানে তার কাছ থেকে কমিশন পাই, বাট সে এখন আমাকে কমিশনটা প্রদান করেনি। সো এই বছরের আয় এটাকে আমাকে অবশ্যই আয় হিসাবে দেখাতে হবে। তাই আমরা কমিশন আয়কে ক্রেডিট করে দেব। কিন্তু যেহেতু এটা প্রাপ্য রয়েছে, আমরা জানি জাবেদা হয়ে যায় প্রাপ্য আয় ডেবিট এবং আয় হিসাব ক্রেডিট। তাই প্রাপ্য কমিশন হিসাবকে আমরা ডেবিট করে দিব এবং কমিশন আয়কে হচ্ছে আমরা ক্রেডিট করে দিব। এইভাবে করেই হচ্ছে আমরা বকেয়া আয় ব্যয়গুলো জাবেদা করতে পারি। সো বকেয়া আয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য আয় ডেবিট এবং আয় হিসাব ক্রেডিট এবং বকেয়া ব্যয়ের জাবেদা হচ্ছে ব্যয় ডেবিট এবং বকেয়া ব্যয় ক্রেডিট। এই ২ টাকে একটু মেমোরাইজ করে নিও। জাস্ট যেটা করবা পরীক্ষার মধ্যে যেই আয় কিংবা যেই ব্যয় দেওয়া থাকবে জাস্ট এই আয় ব্যয়ের জায়গায় সেই আয় বা ব্যয়ের নামটা উল্লেখ করে দিবে। এখানে কমিশন দেওয়া ছিল, তাই এই ২ টা আয়ের জায়গায় কমিশন উল্লেখ করে দিলাম। আর ব্যয়ের বেলায় এখানে বনিহারির কথা বলা ছিল। তাই এই ২ টা ব্যয়ের জায়গায় জাস্ট বনিহারির নামটা বসিয়ে দিলেই আমাদের জাবেদা হয়ে যাবে। তো আমাকে এবার বলো এই বকেয়া আয় ব্যয়ের মধ্যে তোমাদের কোনো সমস্যা রয়েছে নাকি? আচ্ছা, কমিশনটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি একজন বললেন। সমস্যা নেই, আমি আরেকবার বুঝিয়ে দিই। আ কমিশন, কমিশন প্রাপ্য হয়েছে বলতে মনে করো যে তুমি হচ্ছে কাউকে কোন একটা কাজ করে দিলে। কমিশন কখন পাওয়া যায়? যখন কিনা তোমাকে কেউ একটা কোন কাজ করতে দিবে, এটাকে বোনাস বলতে পারো। যে তুমি কারো হয়ে একটা কাজ করে দিলে, কাজটা শেষ হয়ে গেল। তারপর সে তোমাকে সেই কমিশনটা হচ্ছে প্রদান করে দিবে। তো তুমি মনে করো আমার হয়ে কোন একটা কাজ করে দিলে। তোমাকে আমি বললাম যে আমার ফোনটা আমি বিক্রি করতে চাই। তুমি আমার ফোনটা হচ্ছে বিক্রি করে দাও। ফোন বিক্রি করে দেওয়ার পর তোমাকে সেখান থেকে হচ্ছে আমি ৳১,০০০ কমিশন দিব। তো তুমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছো। বাট তোমার সেই কমিশনটা আমি এখনো পর্যন্ত প্রদান করিনি। এখন যেহেতু তুমি আমার কাজটা অলরেডি করে দিয়েছো, তার মানে কিন্তু তোমার একটা আয় হয়ে গিয়েছে। তুমি নগদ টাকা পাও কিংবা না পাও, তোমার কিন্তু এটা আয় হয়ে গিয়েছে। তাই তোমার আয় বৃদ্ধি পাওয়ায় সেই আয়টাকে অর্থাৎ কমিশনটাকে অবশ্যই ক্রেডিট করতে হবে। কারণ আয় বৃদ্ধি পেয়েছে। আবার তুমি ভবিষ্যতে আমার থেকে সেই সুবিধাটা পেয়ে যাবা। তোমাকে এখন নগদ টাকা দেইনি। ভবিষ্যতে তুমি সেই নগদ টাকাটা পেয়ে যাবা। এখন যদি তুমি ধারে বিক্রি করতা, তুমি কি লিখতা? তুমি দেয়াল হিসাব ডেবিট লিখতা। বাট যেহেতু এখানের মধ্যে ধারে পণ্য বিক্রয় করা হয়নি, বিক্রয়ের বেলায় শুধুমাত্র দেয়ালের নামটা উল্লেখ করা যায়। অন্য যেকোনো বাকি ক্ষেত্রে বা ধারের ক্ষেত্রে আমরা সেই প্রাপ্য আয়টাকে ডেবিট করি। কারণ আমি ভবিষ্যতে গিয়ে সেই আয়টা হচ্ছে পাবো। যেকোনো ধরনের আয়ের বকেয়া কিংবা আয়ের প্রাপ্য এক ধরনের সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে এখানে প্রাপ্য কমিশন হিসাবটা হচ্ছে ডেবিট হয়ে যাবে। কারণ কমিশনটা আমি ভবিষ্যতে গিয়ে পাবো। আয়ের বকেয়া বা আয়ের প্রাপ্য এক ধরনের সম্পদ। সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই প্রাপ্য কমিশন হিসাব ডেবিট হয়ে গেল এবং কমিশন আয় হিসাবটা এখানের মধ্যে হচ্ছে ক্রেডিট হয়ে গেল। সো এভাবে করে হচ্ছে আমরা বকেয়া আয় ব্যয়ের কি করতে পারি? জাবেদা করতে পারি। আচ্ছা, ফাইন। সো যদি এখানের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে এবার চলে আসি হচ্ছে আমরা পরের পার্টের মধ্যে। আচ্ছা। আপনারা কমেন্টের মধ্যে হচ্ছে ঝগড়া না করে একটু ক্লাসের মধ্যে মনোযোগ দিন ঠিক করে। ওকে? তারপর চলে আসি আমরা নেক্সট পার্ট এর মধ্যে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, এখানে বিতরণ হবে অ্যাকচুয়ালি। পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে আমাদের পণ্যের পরিমাণ কি হয়? হ্রাস পায়। এই সকল ক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে।
মনে রাখা দরকার বিক্রয় ছাড়া অন্য যে কারণে যদি হচ্ছে আমাদের পণ্য কমে যায়, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করে দিব? ক্রয় হিসাবকে ক্রিয়েট করে দিব। যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। পণ্য উত্তোলন বলতে কি বোঝানো হচ্ছে? যে মনে করো যে তুমি কলমের বিজনেস করছো। তো তোমার এনিহাউ বাসার মধ্যে কলম দরকার। তুমি তো অবশ্যই আলাদা করে আর কলম কিনবে না। তোমার নিজের যেহেতু কলমের বিজনেস, তুমি জাস্ট তোমার বিজনেস থেকে মনে করো ১০ টা কলম তুমি বাসায় নিয়ে চলে গেলে। সো এখানে যে তোমার বিজনেস থেকে তুমি বাসায় কলম নিয়ে চলে গেলে, এইটাকেই বলা হচ্ছে এক ধরনের উত্তোলন। এবং এখানে তোমার পণ্যকে নিয়ে চলে গিয়েছো, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে পণ্য উত্তোলন। তো ব্যক্তিগত প্রয়োজনে মালিক যখন কিনা পণ্য উত্তোলন করে থাকে, উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয়ে যায় হচ্ছে ডেবিট। এই কারণে এখানে উত্তোলন হিসাবটা ডেবিট হয়ে যাবে। কারণ উত্তোলন বৃদ্ধি পেয়েছে। উত্তোলন বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। তাই উত্তোলন হিসাব হয়ে গেল হচ্ছে ডেবিট। অপরদিকে আমার বিজনেস থেকে পণ্য কমে গিয়েছে। এখন একদম ১ম এই বলেছিলাম পণ্যের নামে কখনোই কোনো জাবেদা দেওয়া কোনো হিসাব খোলা হয় না। তখন কি করব? এই ক্ষেত্রে আমাদের ক্রয় হিসাবকে ক্রিয়েট করতে হবে। যেটা বললাম, বিক্রয় ছাড়া অন্য যে কারণে যদি আমাদের ক্রয়ের পরিমাণ মানে পণ্যের পরিমাণ হ্রাস পায়, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ক্রয় হিসাবকে কি করতে হয়? ক্রিয়েট করতে হয়। আইদার আমরা ক্রয় হিসাবকে আনি অথবা বিক্রয় হিসাবকে আনি পণ্যের বেলায়। যেহেতু এখানের মধ্যে পণ্য বিক্রয় করা হচ্ছে না, পণ্য বিক্রয় ছাড়া অন্য যেকোনো ক্ষেত্রে পণ্য হ্রাস পেয়ে গেলে বিজনেস থেকে, সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাবকে ক্রিয়েট করে দিব। তাই জাবেদা হয়ে যাবে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। আবার বলা হয়েছে দোকান হতে পণ্য চুরি হলো। সো যখন কিনা পণ্য চুরি হয় যেকোনো ধরনের ক্ষতির জন্য আমরা লিখে দিই সেটাকে বিবিধ ক্ষতি হিসাব। ক্ষতি, ক্ষতির ফলে হচ্ছে এক ধরনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে বিবিধ ক্ষতি হিসাব এখানে ডেবিট হয়ে যাবে। অন্যদিকে আমরা একটু আগে বলেছিলাম, বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে যদি পণ্যের পরিমাণ হ্রাস পায়, সেক্ষেত্রে ক্রয় হিসাবকে আমরা ক্রিয়েট করে দিই। উপরে উল্লেখ করে দিয়েছি, পণ্য বিতরণ, চুরি, পণ্য নষ্ট ইত্যাদির ফলে আমাদের ক্রয় হিসাব ক্রিয়েট হবে। যেহেতু পণ্য চুরি হয়ে গিয়েছে, তাই ক্রয় হিসাবকে আমরা ক্রিয়েট করে দেব। তাই জাবেদা হয়ে যাবে হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। ওকে? তারপর চলে যাই হচ্ছে আমরা আমাদের পরের পার্টের মধ্যে। পরের পার্টের মধ্যে এখানে বলা হচ্ছে যে সাধারণ প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝালে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। তো উত্তোলন আসলে ২ জায়গা থেকে করা পসিবল। একটা হচ্ছে ব্যাংকের থেকে করা পসিবল, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে করা পসিবল। সো ব্যাংকের থেকে উত্তোলন করা হলে আসলে ২ জায়গায় নিয়ে যাওয়া যায়। ব্যাংক থেকে যখন কিনা পণ্য উত্তোলন করা হয়, তখন আইদার মালিক নিয়ে যাবে হচ্ছে নিজের ব্যক্তিগত কাজের জন্য, মালিক নিজের ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাবে, অথবা মালিক নিয়ে যাবে হচ্ছে ব্যবসায়ের জন্য। তো কি বললাম? যদি এনিহাউ হচ্ছে আমরা ব্যাংক থেকে কি করি? পণ্য যদি টাকা উত্তোলন করি, ব্যাংকে টাকা উত্তোলন করি, তাহলে সেটাকে ২ ভাবে নিয়ে যাওয়া পসিবল। আইদার মালিক তার ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে সেটাকে হচ্ছে উল্লেখ নিয়ে যাবে, অথবা মালিক সেটাকে নিয়ে যাবে হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে। যদি হচ্ছে সেটাকে ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাওয়া হয়, শুধুমাত্র তখন সেটাকে উত্তোলন বলা যায়। বাট যদি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিয়ে আসা হয়, তখন সেটাকে উত্তোলন বলা যাবে না। তাহলে একটা উত্তোলন কখন হবে? ব্যাংক থেকে উত্তোলনের বেলায় যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়, সেটাকে উত্তোলন বলা হয়। বাট ব্যাংক থেকে ব্যবসায় নিয়ে আসলে সেটাকে উত্তোলন বলা হবে না। আবার ব্যবসা থেকে যদি এবার টাকা নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু একটি মাত্র ওয়ে আছে। ব্যবসা থেকে নিয়ে যাওয়া হলে তখন সেটা ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাওয়া হয়। এই কারণে ব্যবসা থেকে উত্তোলন হলে সেটাকে আমরা অবশ্যই উত্তোলন বলব। তার মানে আমি একবার ক্লিয়ার করে দিই। যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয়, ব্যক্তিগত প্রয়োজনে করা হলে সেটা উত্তোলন, ব্যবসার প্রয়োজনে করা হলে সেটা উত্তোলন না। আবার ব্যবসা থেকে করা হলে সেটাকে শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাওয়া পসিবল। তাই সেটাকে আমরা উত্তোলন হিসেবে উল্লেখ করতে পারি। যেমন এখানে বলা রয়েছে ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় থেকে শুধুমাত্র মালিকের প্রয়োজনে নিয়ে যাওয়া যায়। এই কারণে জাবেদা হয়ে যাবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যবসা থেকে নিয়ে গেলে সেটাকে উত্তোলন হিসেবে উল্লেখ করতে পারি। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব কমে গেল, নগদ টাকা কমে গেল। তাই উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যখন কিনা হচ্ছে শুধু ব্যাংক থেকে উত্তোলন এই কথাটা উল্লেখ করা থাকবে, তখন ধরে নেয়া হয় সেটা নিয়ে যাওয়া হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে, অথবা ব্যবসায়ের জন্য সেটা নিয়ে যাওয়া হচ্ছে। তো ব্যবসায়িক প্রয়োজনে নিয়ে যাওয়া হলে সেটাকে কি করা হয় না? সেটাকে আ আমরা উত্তোলন হিসেবে উল্লেখ করব না। তখন আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাচ্ছে আর ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। নগদ টাকা বৃদ্ধি পাওয়া জাবেদা হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যদি বলা হতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তখন সেটাই কিন্তু আবার অবশ্যই আমরা উত্তোলন হিসেবে কি করতাম? উল্লেখ করতাম। সেক্ষেত্রে জাবেদা হয়ে যেত
কি হয়ে যেত, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান তখন হয়ে যেত হচ্ছে ব্যাংক হিসাব হয়ে যেত হচ্ছে ক্রেডিট। তার মানে বুঝতেই পারছো, শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন থাকলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু যদি বলা হয় ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তখন গিয়ে আমরা জাবেদা দিয়ে দিব উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাই ব্যাংক হতে উত্তোলন মানে আসলে উত্তোলন না, সেটা করা হচ্ছে বিজনেসের জন্য, সেটার জন্য জাবেদা নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক থেকে যদি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে এই কথাটা উল্লেখ থাকে, শুধুমাত্র তখনই হচ্ছে ধরে নেওয়া হবে সেটা আসলে উত্তোলন করা হয়েছে, তখন জাস্ট উত্তোলন হিসাবটা আসবে এবং ব্যাংকে টাকা কমে যাওয়ায় আমরা ব্যাংক হিসাবকে ক্রিয়েট করে দেব। তারপর এখানে বলা হচ্ছে পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব নামে হচ্ছে উল্লেখ করা হয়। একটু আগে বলেছিলাম, যেকোনো ক্ষতি হলে সেটার জন্য আমরা যেই হিসাবটা খুলি সেটা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব। যেমন ক্যাশ বাক্সতে টাকা চুরি হয়ে গেল, জাবেদা হয়ে যাবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, কারণ ক্ষতি বৃদ্ধি পেয়েছে বা ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে এখানে বিবিধ ক্ষতি হিসাব হয়ে যাবে হচ্ছে ডেবিট। আর যখন কিনা আমাদের নগদ টাকা চলে গেল, নগদ টাকা চলে যাওয়ার ফলে এখানে হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা হ্রাস পেয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে যে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো। তো অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হওয়ার ফলে আমাদের ক্ষতি হয়েছে। এই কারণে জাবেদা দিয়ে দিব আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে, পণ্য বিনষ্টের জন্য আমরা ক্রয় হিসাব ক্রেডিট করি। এই কারণে জাবেদা হয়ে যাচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু চাইলে এখানে বিবিধ ক্ষতি হিসাবের জায়গায় আরেকটা নাম উল্লেখ করা যায়, সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা পরীক্ষায় কি লিখবা। পরীক্ষায় চাইলে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট করা যায়, অথবা চাইলে হচ্ছে বিবিধ ক্ষতি হিসাবকেও ডেবিট করা পসিবল। তারপর এখানে বলা হচ্ছে নাম্বারে ব্যবসায়িক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। ধরো তোমার ব্যাংকের মধ্যে টাকা আছে 10,000 টাকা এবং এই বছরে ব্যাংক বার্ষিক চার্জ করেছে 800 টাকা। তুমি যে ব্যাংক থেকে সুবিধা গ্রহণ করেছো, তার ফলে ব্যাংক তোমাকে একটা চার্জ ধার্য করলো। এখন ব্যাংক কিন্তু কখনোই তোমার বিজনেস থেকে টাকা নিয়ে যাবে না, বিজনেসে এসে কখনো টাকা নিবে না। তোমার ব্যাংকের যে টাকা, ওই টাকার থেকে জাস্ট তার যে নিজস্ব চার্জ সেটা কেটে নিবে। তার ফলে ব্যাংকের টাকা হচ্ছে হ্রাস পায়। যখন কিনা বলা হচ্ছে যে ব্যাংক চার্জ ধার্য করলো, তখন ব্যাংক চার্জ নামক একটা ব্যয় বৃদ্ধি পায়। এ কারণে ব্যাংক চার্জ হিসেবে এখানে হয়ে যাচ্ছে ডেবিট। আর যেহেতু ব্যাংকের টাকা এখানে হ্রাস পেয়ে যাচ্ছে, নগদ টাকা হ্রাস পাচ্ছে না, এই কারণে ব্যাংক হিসাবে এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। অন্যদিকে যখন কিনা ব্যাংক সুদ মঞ্জুর করে, ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে এক ধরনের আয় এবং ব্যাংক সুদ যে ধার্য করে সেটা হচ্ছে এক ধরনের ব্যয়। সুদ মঞ্জুর কি? সুদ মঞ্জুর হচ্ছে এক ধরনের আয় এবং সুদ ধার্য বা চার্জ ধার্য এক ধরনের ব্যয়। তো সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। ব্যাংক তোমার সারা বছর টাকার উপর যে সুদ দিবে, ওই সুদের টাকা তোমাকে হাতে দিয়ে যাবে না, তোমার ব্যাংকের টাকার মধ্যে অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে। তখন গিয়ে জাবেদা হয়ে যায় কি ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কেন? কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক সুদ নামক একটা আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে হয়ে যায় হচ্ছে ডেবিট। এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে এবং ব্যাংক সুদ হিসাবটা এখানের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তারপর কি বলা হচ্ছে নেক্সটে? তারপর নেক্সটে গিয়ে এখানে বলা হচ্ছে যে স্থায়ী সম্পদের মূল্য, ব্যবহার বা অন্য কোনো কারণে যদি হ্রাস পায়, এই স্থায়ী সম্পদের যে মূল্য রয়েছে সেটা যদি ব্যবহার বা অন্য কোনো কারণে হ্রাস পায়, তাহলে সেটাকে সম্পদের অবচয় হিসেবে গণ্য করতে হবে। সো অবচয় হচ্ছে এক ধরনের ব্যয়। তাই আসবাবপত্রের উপর যদি অবচয় হয়, তখন ফার্স্টে জাবেদা হবে হচ্ছে অবচয় হিসাব ডেবিট। কারণ এখানে অবচয় নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ক্রেডিট দিকে হয়ে যাবে হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। একদম শুরুর দিকে আমরা মোটামুটি প্রায় ৭ থেকে ৮ বছর আগে, তখন এই পুঞ্জীভূত অবচয় এই কনসেপ্টটা ছিল না। তখন জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। তখন গিয়ে এই সঞ্চিতি পদ্ধতিটা উল্লেখ করা হতো না। কিন্তু বর্তমানে যে পরিমাণে আমাদের অবচয় নামক ব্যয় সৃষ্টি হচ্ছে, তার জন্য আলাদা করে আমরা একটা সঞ্চিতি তৈরি করি। যে সঞ্চিতিকে বলা হয়ে থাকে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এইজন্য জাবেদা হয়ে যাবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এবং তার পাশে হচ্ছে আমরা ওই সম্পদের নামটাকে উল্লেখ করে দেব। এক্ষেত্রে এটাকে এখানে বলা রয়েছে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাব বা সেই সম্পদের হিসাবটা ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করব এবং তার সাথে সেই সম্পদের নামটাকে হচ্ছে আমরা উল্লেখ করে দেব। তাই জাবেদা হয়ে যাচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। যদি এখানে বলতো যন্ত্রপাতির উপর অবচয়, তাহলে জাবেদা হয়ে যেত যন্ত্রপাতি হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয়ের আসলে আরেকটা নাম রয়েছে। কি নাম? এই পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। সো এই নামটা মাঝে মাঝে তোমরা পরীক্ষায় দেখতে পারো
যে অবচয় সঞ্চিতির পরিমাণ ধার্য করো। অবচয় সঞ্চিতি যে জিনিস, পুঞ্জীভূত অবচয় সেম জিনিস। তাহলে আসবাবপত্রের উপর অবচয় ধার্য এটা জাবেদা হয়ে যাচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আমরা অনেকগুলো জাবেদা করে ফেললাম। আমাদের আরো জাবেদা বাকি রয়েছে। বাট দেখে নেই এর মাঝখানে যে তোমাদের এখানের মধ্যে কোন ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে নাকি। আচ্ছা, তোমাদের যদি হচ্ছে এগুলার বাইরে এক্সট্রা কোনো ধরনের হচ্ছে জাবেদা এবং সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো যে ভাইয়া এই জাবেদাটা আমি বুঝিনি। তাহলে অবশ্যই আমি ট্রাই করব তোমাদের ওই জাবেদাগুলার বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? যদি এমন কোনো লেনদেন থাকে যেটা তোমরা বুঝতে পারোনি, আমরা হচ্ছে ওই লেনদেনগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত হচ্ছে আমরা এখানে স্টিক করি। তো এখানে বলা হচ্ছে যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। যেমন বলা রয়েছে যে পণ্য এখানে বিক্রয় হবে অ্যাকচুয়ালি, যে পণ্য বিক্রয় বাবদ যদি হচ্ছে রাজীবের নিকট চেক পাওয়া গিয়েছে। সো যেহেতু পণ্য বিক্রয় করা হয়েছে, পণ্য বিক্রয়ের ফলে আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আবার চেকের জন্য কোনো ঝামেলা হয় না। চেকের জন্য আমরা কি করি? ব্যাংক হিসাবকে লিপিবদ্ধ করি। এই কারণে এখানে ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে। তাহলে জাবেদা কি হয়ে গেল? ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর নিচে বলা হচ্ছে দেনাদার হতে চেক প্রাপ্তি যার সঙ্গে, সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তো এই কথাটা থাকা যে জিনিস, না থাকা হচ্ছে সেম জিনিস। দেনাদার হতে চেক প্রাপ্তি হলো যে জাবেদা দিব। দেনাদার হতে চেক প্রাপ্তি যার সঙ্গে, সঙ্গে ব্যাংকে জমা, ওইটারও ঠিক সেম জাবেদাই হবে। এখানে জাবেদাটা হয়ে যাবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। কেন? কারণ এখানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। চেকে কি বললাম যে চেক যখন পাই তখন ব্যাংক হিসাবকে ডেবিট করে দিই। তাই ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে। এবং দেনাদার থেকে যে চেকটা পেয়েছি তার মানে দেনাদার ভবিষ্যতে আমাকে আর কোনো টাকা দিবে না। দেনাদারের পরিমাণ হ্রাস পেয়ে গেল বা দেনাদার নামক একটা সম্পদ হ্রাস পেয়ে গেল। সম্পদ হ্রাস পেলে হয়ে যায় ক্রেডিট। এই কারণে দেনাদার হিসাব এখানে ক্রেডিট হয়ে যাবে। তারপর এখানে বলা হচ্ছে যে ব্যবসায় প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যেকোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাবে ক্রেডিট করতে হয় এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট করতে হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জাবেদা। কি বলা হচ্ছে? ব্যবসায় মালিক থেকে যে কোনো ধরনের সুবিধা গ্রহণ করলে আমাদের মূলধন হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। যেমন বলা রয়েছে যে কর্মচারীকে বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। তো বেতনটা হচ্ছে ব্যবসায়ের, বা প্রদান করেছে কে? প্রদান করেছে হচ্ছে মালিক। বিজনেস মালিক থেকে একটা সুবিধা গ্রহণ করলো। ব্যবসায় মালিক থেকে যেকোনো সুবিধা গ্রহণ করলে আমাদের মূল হিসাব কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এই কারণে এখানে মূলধন হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আবার যেহেতু বেতন নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেটা ব্যবসায় পরিশোধ করুক কিংবা মালিক পরিশোধ করুক, আমাদের কিন্তু বেতন নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই কারণে এখানে বেতন হিসাব ডেবিট হয়ে যাবে এবং মূলধন হিসাব এখানে ক্রেডিট হয়ে যাবে। তারপর বলা হচ্ছে যে মালিকের বাজার খরচ ব্যবসায় হতে পরিশোধ। এই যে মালিকের ব্যবসায় খরচ, এটা হচ্ছে মালিকের নিজস্ব একটা খরচ। মালিক ব্যবসায় থেকে এই সুবিধা গ্রহণ করেছে যে মালিক ব্যবসায় থেকে নিজের ব্যক্তিগত একটা খরচ পরিশোধ করলো। তার মানে মালিককে ব্যবসায় একটা সুবিধা প্রদান করেছে। সো মালিককে যদি সুবিধা প্রদান করা হয় ব্যবসা থেকে, সেক্ষেত্রে বলা হয়েছে উত্তোলন হিসাব ডেবিট হয়ে যায়। তাই জাবেদা হয়ে যাবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে মালিক সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব ডেবিট হয়। নগদ টাকা চলে যায় ব্যবসায়ী থেকে, তাই নগদান হিসাব এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি? আমাদের জাবেদা করতে পারি। তারপর এখানে দেনা পাওনা নিয়ে বলা রয়েছে যে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণে অর্থ ছাড় পাওয়া বা দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার এবং দেনাদার হিসাব কি করে? প্রভাবিত করে। যেমন এখানে বলা রয়েছে যে ৳১০,০০০ দেনাদার, দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৳৯,০০০ প্রদান করা হলো। আচ্ছা, একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। দেনা মানে হচ্ছে পাওনাদার। কি বলছে এখানে? দেনা মানে হচ্ছে পাওনাদার এবং পাওনা মানে হচ্ছে এখানে দেনাদার। তো যখন বলা হচ্ছে যে ৳১০,০০০ দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৳৯,০০০ প্রদান করা হলো। তার মানে যে পাওনাদার ছিল, যে আমার থেকে পাচ্ছে ৳১০,০০০ এবং তাকে আমি প্রদান করেছি কত? তাকে আমি ৳৯,০০০ প্রদান করেছি। সো এখানে যে ৳১,০০০ কম প্রদান করা হলো, এটাকেই বলা হচ্ছে কি বার্তা? এটাকেই বলা হচ্ছে প্রাপ্ত বার্তা। আমি কাউকে প্রদান করতাম ৳১০,০০০, বাট তাকে আমি প্রদান করেছি ৳৯,০০০। তাকে আমি ৳১,০০০ কম প্রদান করলাম। এই ৳১,০০০ কম প্রদান করা এটাকেই বলা হচ্ছে বার্তা। এবং যেহেতু এই বার্তা আমি পেয়েছি, এটাকে বলা হচ্ছে প্রাপ্ত বার্তা। তো ৳১০,০০০ কি হয়েছে? পাওনাদার প্রদান করে দেওয়া হয়েছে। তো ৳১০,০০০ পাওনাদার হিসাব হয়ে যাবে হচ্ছে ডেবিট। কারণ পাওনাদার হিসাব কিন্তু এখানে কি হয়ে গেছে? পাওনাদার কিন্তু এখানে ডেবিট হয়ে যাবে। প্রাপ্ত বার্তা হয়ে যাবে হচ্ছে ক্রেডিট এবং নগদান হিসাব হয়ে যাবে এখানের মধ্যে ক্রেডিট। আমি প্রত্যেকটা বুঝিয়ে দিই। যেহেতু নগদ টাকা চলে গিয়েছে বিজনেস থেকে ৳৯,০০০, এই কারণে নগদের হিসাবকে হচ্ছে আমাদের ক্রেডিট করতে হবে।
আমি একটা বার্তা পেয়েছি। যেহেতু বার্তা পাওয়া গিয়েছে সেটা আমার জন্য একটা আয় এবং বিজনেসের জন্য যে আয় হয়, আয় বাড়লে হয় ক্রেডিট। এই কারণে প্রাপ্ত বার্তা হয়ে গিয়েছে ক্রেডিট। এবং আমরা জানি ডেবিট দিকের যোগফল অবশ্যই ক্রেডিট দিকের যোগফলের সমান হওয়া লাগবে। ক্রেডিট দিকে একটা হচ্ছে ১,০০০ এবং আরেকটা হচ্ছে ৯,০০০। এই ২ টার যোগফলই হয়ে যাবে হচ্ছে পাওনাদার হিসাব। এখানে তাই পাওনাদার হিসাবে যাবে হয়ে যাবে ডেবিট হয়ে যাবে ৳১০,০০০, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হয়ে যাবে ৳১,০০০ এবং নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে হচ্ছে ৳৯,০০০। তোমাদের যদি পরীক্ষায় আসে শুধুমাত্র প্রাপ্ত বার্তা জাবেদা দাও। কি বললাম? যদি তোমাদের পরীক্ষায় আসে শুধুমাত্র প্রাপ্ত বার্তার জাবেদা দাও, সেক্ষেত্রে জাবেদাটা হয়ে যাবে হচ্ছে এরকম যে পাওনাদার হিসাব ডেবিট এবং এখানে হয়ে যাবে হচ্ছে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। কারণ বার্তা পাওয়ার ফলে আমাদের পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে। পাওনাদার একটা দায়, দায় হ্রাস পেলে হয়ে যায় হচ্ছে ডেবিট। আর যেহেতু এখানে বার্তা নামক একটা আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে হয়ে যায় ক্রেডিট। এই কারণে শুধুমাত্র প্রাপ্ত বার্তা জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বার্তা হিসাব হচ্ছে কি ক্রেডিট। এবং যখন কিনা হচ্ছে আমরা একদম ৩ টাকে একসাথে করে দেই, পাওনাদার, প্রাপ্ত বার্তা এবং দেনাদার, তখনই গিয়ে জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ক্রেডিট। সেম ভাবে যদি বলা হয় দেনাদার থেকে ৳৭,০০০ পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে ৳৬,৫০০ পাওয়া গেল। অর্থাৎ তার থেকে পেলাম হচ্ছে আমি ৳৭,০০০ বাট সে আমাকে দিয়েছে ৳৬,৫০০ পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ নিষ্পত্তি এই ওয়ার্ডটার মানে হচ্ছে ভবিষ্যতে আর কোন ধরনের দায় থাকছে না। অর্থাৎ তার কাছ থেকে ভবিষ্যতে আমার এক্সট্রা যে ৳৫০০ কম দিল এটাকে হচ্ছে আমি ক্লেম করতে পারব না। এটাই হচ্ছে একটা ডিসকাউন্ট অথবা বার্তা এবং এই বার্তা এবার ব্যবসায় দেনাদারকে প্রদান করেছে। তাই এই বার্তাকে বলা হচ্ছে একটা প্রদত্ত বার্তা। এটা একটা ব্যয়। ব্যয় বাড়লে হয় ডেবিট। এই কারণে প্রদত্ত বার্তা হয়ে যাবে হচ্ছে ডেবিট। যেহেতু ব্যবসায় নগদ টাকা পেয়েছে ৳৬,৫০০ এই কারণে নগদের হিসাব ডেবিট হয়ে যাবে ৬,৫০০ কারণ সম্পদ বাড়লে হয় ডেবিট এবং এই ২ টার যে যোগফল এটাই হয়ে যাবে ক্রেডিট ৳৭,০০০ এবং এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে দেনাদার হিসাব। কারণ দেনাদার টোটাল লাস্ট পেয়েছে ৳৭,০০০। যদি পরীক্ষায় তোমাদের আসে যে শুধুমাত্র প্রদত্ত বার্তার জাবেদা কি? যদি পরীক্ষায় আসে প্রদত্ত বার্তার জাবেদা কি? শুধুমাত্র প্রদত্ত বার্তার জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম যে দেনাদার হিসাব ডেবিট এবং সরি উল্টা বলে ফেললাম। দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? আমি একটু মুছে দিই। মুছে তারপর ঠিক মতো লিখি। এখানে জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম যে প্রদত্ত বার্তা ডেবিট এবং দেনাদার এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে শুধুমাত্র প্রদত্ত বার্তা জাবেদা। তার প্রাপ্ত বার্তা জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট এবং হচ্ছে প্রাপ্ত বার্তা ক্রেডিট এবং প্রদত্ত বার্তা জাবেদা হচ্ছে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। তার মানে এই ৳৫০০ জাবেদা যেটা ছিল যে ৳৫০০ এখানে বার্তা দেয়া হয়েছে। শুধু এটার জাবেদা হয় প্রদত্ত বার্তা হিসাব ডেবিট ৫০০ তারপর হচ্ছে কি দেনাদার হিসাব ক্রেডিট ৫০০ আবার দেনাদার থেকে পাওয়া গেল ৳৬,৫০০ তাহলে জাবেদা হয় নগদের হিসাব ডেবিট ৬,৫০০ দেনাদার হিসাব ক্রেডিট ৬,৫০০ এটাকে একসাথে করে দাও তাহলে জাবেদা হয়ে যাচ্ছে নগদান হিসাব ডেবিট ৬,৫০০ প্রদত্ত বার্তা হিসাব ডেবিট ৫০০ এবং দেনাদার হিসাব ক্রেডিট এখানে হয়ে যাচ্ছে হচ্ছে ৳৭,০০০ তো এভাবে করেই হচ্ছে আমরা আমাদের এই জাবেদাগুলো করতে পারি। আমরা ফিউচারে হচ্ছে আরো অনেক বেশি জাবেদা করব। জাবেদা করতে গেলেই বুঝতে পারবা যে আসলে এখানের মধ্যে থেকে আসলে অনেক ধরনের সমস্যা হওয়া পসিবল। তোমরা বাসায় বেশি, বেশি জাবেদা করবা। তাহলেই তোমাদের যে প্রবলেম গুলো আছে ওইগুলা আইডেন্টিফাই করতে তোমাদের জন্য ইজি হবে। তারপর তোমরা আমাকে কোয়েশ্চেন করবা। আমি অবশ্যই ক্লাসের মধ্যে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর মাঝখানে দেখিয়ে দেই যে তোমরা যে এতগুলো সাধারণ জাবেদা করলা, তার মধ্যে তোমাদের কোন ধরনের কনফিউশন ক্রিয়েট হয়েছে নাকি? আচ্ছা, স্যার একজন জিজ্ঞেস করছে যে কারবারি বারটা কি হচ্ছে জাবেদায় আসবে নাকি? না, কারবারি বারটা অবশ্যই জাবেদায় আসবে না। কারণ কারবারি বারটা যেটা হয় আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি এটার পার্টটা। আমি জাস্ট আগে জাবেদার সমস্যাগুলো দেখিয়ে দিই। ঠিক আছে? হ্যাঁ, রাসেল বলছো হ্যাঁ, ভাই তুমি ঠিক আছো একদম। যে কারবারি বারটা জাবেদায় আসবে না। বাট নগদ বারটা অবশ্যই জাবেদায় আসবে। বাট কেন কারবারি বারটা আসে না, নগদ বারটা আসে এটা আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা খেয়াল করে দেখো। বারটাকে মেইনলি হচ্ছে ২ ভাগে ভাগ করা পসিবল। একটা হচ্ছে কারবারি বার্তা, আরেকটা হচ্ছে নগদ বার্তা। পণ্য ক্রয় বিক্রয়ের টাইমে গিয়ে যেই বার্তা দেওয়া হয়, কি বললাম যে পণ্য ক্রয় বিক্রয়ের টাইমে গিয়ে যেই বার্তা দেওয়া হয় বা পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে হচ্ছে কারবারি বার্তা। এবং দেনা পাওনা নিষ্পত্তির টাইমে গিয়ে যেই
বার্তা পাওয়া যায় বা দেওয়া হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে নগদ বার্তা। যখন কিনা হচ্ছে আমরা পণ্য ক্রয় বিক্রয় করছি, মনে করো তুমি চিন্তা করেছিলে যে তুমি বিক্রি করবে ১০,০০০ টাকার পণ্য। এখন আমি মনে করি তোমার পরিচিত, তো তোমার কাছে পণ্য কিনলাম। তুমি আমাকে বললা, ঠিক আছে যেহেতু আমার পরিচিত মানুষ আপনি, আপনার থেকে আমি ৳৫ কম রাখবো। সো ৳১০,০০০ টাকার পণ্য তুমি আমাকে বিক্রি করলে মনে করো ৳৯,৫০০ টাকা দিয়ে। এখন তুমি চিন্তা করেছিলে যে তুমি ৳১০,০০০ টাকার পণ্য বিক্রি করবে। তুমি কিন্তু এই পণ্যের কোথাও লিপিবদ্ধ করোনি। যে আমি ৳১০,০০০ টাকায় পণ্য বিক্রি করব, এটাকে এখনো কোথাও লিপিবদ্ধ করা হয়নি। জাস্ট এটা তুমি চিন্তা করেছিলে যে তুমি এই দামে বিক্রি করতে চাও। তার মানে যেহেতু হিসাবের বইতে এখনো পর্যন্ত এই ৳১০,০০০ টাকার কোন ধরনের এন্ট্রি দেওয়া হয়নি। তাই ৳৫০০ যে বার্তা পাওয়া গেল, এই বার্তাটা আসলে রিয়াল না। কি বললাম? তুমি চিন্তা করেছিলে যে তুমি বিক্রি করবে ৳১০,০০০ টাকা দিয়ে। বাট তুমি রিয়েল এ বিক্রি করলে ৳৯,৫০০ টাকা দিয়ে। তুমি কিন্তু তোমার হিসাবের বইয়ের কোন জায়গাতেই এই ৳১০,০০০ টাকার কোন ধরনের তুমি কোন হিসাব করোনি। তুমি জাস্ট চিন্তা করেছিলে যে তুমি ৳১০,০০০ টাকার পণ্য বিক্রি করবে। বাট রিয়াল লাইফ এ তুমি বিক্রি করতে পেরেছো মাত্র ৳৯,৫০০ টাকা। এই কারণে গিয়ে এখানে যে বার্তা পাওয়া গেল ৳৫০০ টাকা, এটাকে দেখানোর দরকার নেই। কারণ হিসাবের বইয়ের মধ্যে এখনো এই টাকা নিয়ে কোন ধরনের কি করা হয় নাই, কোন হিসাব করা হয় নাই। কিন্তু যখন কিনা হচ্ছে এই ৳৯,৫০০ টাকা দিয়ে মনে করো বিক্রি করলে আমার কাছে, বাট তুমি এটা ধারে বিক্রয় করেছিলে। তোমাকে আমি কয়েকদিন পরে এই পণ্যটা ফেরত দিয়ে দিলাম। এই পণ্যের টাকা তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। বাট ফেরত দেওয়ার টাইমে তুমি আমাকে আরো ৳২০০ বার্তা দিবে। অর্থাৎ ৳৯,৫০০ টাকার জায়গায় তোমাকে আমি পরিশোধ করলাম মনে করো ৳৯,৩০০ টাকা। তোমায় কম দিয়েছি কত? তোমাকে কম দিয়েছি হচ্ছে আমি ৳২০০ টাকা। এটাকেই বলা হবে নগদ বার্তা। কারণ আমাদের মধ্যে যখন কিনা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির জন্য আমরা যেই বার্তা আদান-প্রদান করলাম তাকেই বলা হচ্ছে নগদ বার্তা। এখন কথা হচ্ছে তুমি কিন্তু অলরেডি এইবার লিপিবদ্ধ করেছিলে যে তুমি ৳৯,৫০০ বিক্রয় করেছো। যখন ধারে বিক্রয় করা হয় তখন জাবেদা দেওয়া হয় এরকম যে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার ডেবিট ৯,৫০০ এবং বিক্রয় ক্রেডিট ৯,০০০ কত? ৫০০। তার মানে হিসাবের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যে ৳৯,৫০০ টাকার একটা দেনাদার পাওয়ার কথা। কিন্তু পরের বার যখন কিনা হচ্ছে তোমাকে আমি পরিশোধ করতে গেলাম, তোমাকে আমি ৳২০০ কম দিলাম। এখন কিন্তু এই ৳২০০ র একটা হিসাব কিন্তু আগের থেকে আছে। তুমি মনে করো আমাকে কি করলে? তোমাকে আমি দিলাম হচ্ছে ৳৯,৩০০ কিন্তু তুমি কিন্তু আমাকে বাদ দিয়ে দিবে ৳৯,৫০০। কারণ দেনাদার আগে ছিল ৯,৫০০, তাই দেনাদার ৳৯,৫০০ বাদ দিয়ে দেওয়া লাগবে এবং নগদ হিসেবে যোগ করা লাগবে কত? ৳৯,৩০০। তার মানে ৳২০০ একটা গোলমাল লাগবে। এই ৳২০০ কে আমাকে অবশ্যই দেখাতে হবে এবং এই বার্তাটাই হচ্ছে কি বার্তা? নগদ বার্তা। সো এই কারবারি বার্তাকে আমরা হিসাবের মধ্যে আনবো না। হিসাবের মধ্যে কি করা হয় না? আনা হয় না। কিন্তু নগদ বার্তাকে আমাদের অবশ্যই কি করতে হবে? হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা অলরেডি এটার জন্য আলাদা করে হচ্ছে আমরা হিসাব করেছিলাম এবং যদি বিষয়টা না দেখাই তখন আমাদের এই প্রাপ্তি এবং প্রদানের মধ্যে বিষয়ের গোলমাল লাগবে। আমরা জানি ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হতে বাধ্য। আমার ডেবিট হচ্ছে ৳৯,৩০০ কিন্তু দেনাদার ক্রেডিট হয়ে যাচ্ছে হচ্ছে ৯,৫০০। ৳২০০ র গোলমাল লাগে। এই ৳২০০ র গোলমাল ঠিক করার জন্যই আল্টিমেটলি গিয়ে আমাদের বার্তা নামে একটা হিসাব আনতে হবে এবং এটাই হচ্ছে নগদ বার্তা। কিন্তু যেহেতু হচ্ছে আমি আগের থেকে চিন্তা করেছিলাম বাট রিয়াল লাইফ এ আমি বিক্রি করিনি। এই কারণে গিয়ে ওই ৳৫০০ আমরা ২০০০ থেকে বাদ দিয়ে দিব। আমি টাকা দিয়েছি ৯,৫০০, তুমি টাকা পাচ্ছ ৯,৫০০। অথবা তুমি বিক্রি করেছো ৯,৫০০, আমি তোমার দেনাদার হিসাবে আছি ৯,৫০০। ওই কার্বনের দেখানো লাগবে না। বাট নগদ বার্তাকে অবশ্যই দেখানো লাগবে। কার্বনের বার্তাকে ভাগ করা যায় ২ ভাগে। ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা। সো আমি ক্রয় করছি এবং তুমি বিক্রয় করছো। তুমি যে বার্তা দিচ্ছ, তোমার দৃষ্টিকোণ থেকে এটা বিক্রয় বার্তা। আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা ক্রয় বার্তা। আবার যখন কিনা তোমাকে আমি পরিশোধ করতে গেলাম, পরিশোধ করার টাইমে তুমি আমাকে বার্তা দিয়েছো এবং আমি বার্তাটা পেয়েছি। সো দেনার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা প্রাপ্ত বার্তা এবং পাওনার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে এক ধরনের প্রদত্ত বার্তা। পাওনাদার বার্তা দেয় এবং দেনাদার বার্তাটা পায়। তাই বার্তা পাওয়া গেলে সেটাকে বলা হয় প্রাপ্ত বার্তা এবং বার্তা দেয়া হলে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রদত্ত বার্তা। সো আমাকে একটু বলে দাও যে তোমাদের এই পার্টের মধ্যে কোন সমস্যা রয়েছে নাকি? কিংবা এই পার্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি? তো রাফসান জিজ্ঞেস করছে 10% বার্তায় ক্রয় করা হলো ৳১০,০০০
এই ক্ষেত্রে 10% বাদ দিয়ে জাবেদা করব কি? হ্যাঁ, অবশ্যই। যদি বলা হয় যে 10% বাদটা কি করা হয়েছে? পণ্য কি করা হয়েছে? বিক্রয় করা হয়েছে বা পণ্য ক্রয় করা হয়েছে। এখানে জায়গা কোথায়? আচ্ছা, এখানে জায়গা রয়েছে। আমি লিখে দেখে নেই। তো কি করলাম? ৳১০,০০০ র পণ্য ক্রয় করা হয়েছে 10% বার্তায়। সো ৳১০,০০০ র উপর 10% করলে কত হয়? জাস্ট ১০,০০০ থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবে। তাহলে হয় ৳১,০০০। এটাকে আমরা দেখাবো না। এখানে জাবেদা হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, যদি বিক্রয় করা হয় আরকি, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমরা এই বাদটা বাদ দিব, তারপর দেখাবো। বাদটা বাদ দিলে বের হয় ৳৯,০০০। তাই নগদান হিসাব ডেবিট হয়ে যাবে ৯,০০০ এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে হচ্ছে ৯,০০০। যদি এখানে বলা হতো যে ৯,০০০ ৳১০,০০০ আ পাওনা নিষ্পত্তি করা হয়েছে। মনে করো দেনাদার থেকে পাওয়ার কথা হচ্ছে ৳১০,০০০, বাট দেনাদার 10% বাদটা কি করেছে? পরিশোধ করেছে। তখন গিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই দেখাতে হবে। যেমন ৳১০,০০০ 10% করলে আবার বের হয় ৳১,০০০। এখানে জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম যে নগদান হিসাব ডেবিট, নগদ পেয়েছি কত? নগদ আমি ৳১,০০০ কম পাচ্ছি। তাহলে নগদ পাচ্ছি ৳৯,০০০। তারপর প্রদত্ত বার্তা ডেবিট হয়ে যাবে। প্রদত্ত বার্তা ডেবিট হয়ে যাচ্ছে হচ্ছে কত টাকা? প্রদত্ত বার্তা ডেবিট, এটা হয়ে যাবে হচ্ছে ৳১,০০০ এবং দেনাদার কিন্তু আমরা ফুলটাই ক্রেডিট করতে হবে। কারণ ভবিষ্যতে এই দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া পসিবল না। এ কারণে ফুলটাই ক্রেডিট করে দিব ৳১০,০০০। সো ১ম বার ক্রয় বিক্রয় করা হয়েছিল। এই ক্রয় বিক্রয়ের বেলায় আমরা জাবেদা দেখালাম না। অর্থাৎ বারটাকে দেখাইনি। কিন্তু দেনা পাওনা নিষ্পত্তির সময় আমরা অবশ্যই এই বারটাকে দেখিয়ে দিব। এটা ছিল হচ্ছে কারবারি বার্তা এবং পরেরটা ছিল কি বার্তা? পরেরটা ছিল হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তাকে দেখানো হয় না। বাট নগদ বার্তাকে অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। সো এভাবে করেই হচ্ছে আমরা বার্তার পার্টটাকে হচ্ছে সমাধান করতে পারি। আচ্ছা। সো একজন জিজ্ঞেস করছেন সঞ্চিতি জাবেদা। সঞ্চিতি বলতে কোন সঞ্চিতি বোঝাচ্ছে? সঞ্চিতি কি অবৈধ সঞ্চিতি? পুঞ্জীভূত অবস্থা নাকি অন্য কোন সঞ্চিতি? একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা। কুড়িন সঞ্চিতি। কুড়িন সঞ্চিতি নিয়ে তোমাদের একটু পরে জাবেদা করা আছে। আমি তোমাদের বুঝিয়ে দিব। এখানে যখন যাব তখন তোমাদেরকে হচ্ছে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে? একটু পরেই তোমাদের জন্য হচ্ছে আমি ম্যাথ করেছি। ওই ম্যাথের মধ্যেই হচ্ছে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে? আমরা আগে একটা সহজ ম্যাথ করি। সহজ ম্যাথ করে তারপর গিয়ে হচ্ছে আমরা ওই হার্ড ম্যাথ এর দিকে চলে যাব। আচ্ছা। তো এতক্ষণ যে ম্যাথ করলাম, বেশিরভাগ ম্যাথই ছিল আসলে পণ্য ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানের জন্য। অনেক সময় কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা আসতে পারে। সো সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদাগুলো করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। তাই এই ম্যাথটা আমরা করি। আশা করি এই ম্যাথটা করলে সেবামূলক প্রতিষ্ঠানের যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো এখন খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে, "জনাব পীযূষ, তোমার ২০১৭ সালের ১ মার্চ ঢাকার বেইলি রোডে কুমার থিয়েটার নামে একটা ব্যবসা শুরু করেন। ১ মার্চ তারিখে ব্যবসায় তিনি ৳৫০০০ বিনিয়োগ করেন। তারপর এখান থেকে তার অনেকগুলো জাবেদা দেওয়া রয়েছে এবং লেনদেন দেওয়া রয়েছে, এগুলো থেকে জাবেদা করতে হবে। সো ১ম এই ছিল যে তিনি ৳৫,০০,০০০ বিনিয়োগ করেন। তার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে। জাবেদা হয়ে যাবে মার্চের ১ তারিখে, ২০১৭ মার্চের ১, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে ডেবিট দিকে ৳৫,০০,০০০ এবং ক্রেডিট দিকে হচ্ছে ৳৫,০০,০০০। নিচে আমরা অবশ্যই কি করে দিব? আমরা ব্যাখ্যা উল্লেখ করে দিব যে নগদ টাকা নিয়ে আসলে শুরু করা হলো। ঠিক আছে? মার্চের ২ তারিখে বলা হচ্ছে, এখানে কি বলা হয়েছে মার্চের ২ তারিখে? যে থিয়েটারের ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ ৳৯০,০০০। এটা খেয়াল করে দেখো। থিয়েটারের বেতন কি করা হয়েছে? থিয়েটারের বেতন হচ্ছে এখানে প্রদান করা হয়েছে অগ্রিম। সো অগ্রিম প্রদানের ফলে কিন্তু অবশ্যই আমাদের নগদ টাকা কমে গিয়েছে। তাই নগদ টাকা 100% ক্রেডিট হয়ে যাবে। নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে হচ্ছে ৳৯০,০০০। কিন্তু এখানে কিন্তু ভাড়া বৃদ্ধি পায়নি। যদি বলা হতো ভাড়া পরিশোধ, তাহলে জাবেদা হয়ে যেত হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ভাড়া না প্রদান করে অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে। ভাড়া হচ্ছে একটা ব্যয়। আমরা জানি ব্যয়ের অগ্রিম হচ্ছে এক ধরনের কি? ব্যয়ের অগ্রিম হচ্ছে এক ধরনের সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে হয়ে যায় হচ্ছে ডেবিট। ব্যয়ের অগ্রিম কি? ব্যয়ের অগ্রিম হচ্ছে এক ধরনের সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে এখানে কি হয়ে যাবে? অগ্রিম যে ভাড়া হিসাব, এই অগ্রিম ভাড়া হিসাব হয়ে যাবে হচ্ছে ডেবিট এবং নগদ হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। তাই অগ্রিম ভাড়াতে যদি অন্য কোনো অগ্রিম দেওয়া থাকতো, লাইক যদি বলা হতো অগ্রিম বেতন হিসাব, তখন জাবেদা হয়ে যেত অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। নিচে আমরা লিখে দিব অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা হয়ে যাবে।
তারপরে বলা হচ্ছে থিয়েটারের প্রচারণা বাবদ ব্যয় 15,000 টাকা। প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ফলে আমাদের বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পায়। তাই জাবেদা হয়ে যাবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। থিয়েটারের জন্য চেয়ার, টেবিল ক্রয়। চেয়ার টেবিল হচ্ছে এক ধরনের আসবাবপত্র। চেয়ার টেবিলের ফলে কখনোই আমরা চেয়ার টেবিল হিসাব লিখব না। চেয়ার টেবিলের জায়গায় আমরা লিখব হচ্ছে আসবাবপত্র হিসাব। জাবেদা হয়ে যাবে হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি হয়ে যাবে এখানের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তারপর বলা হচ্ছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা বাবদ ব্যয় 50,000 টাকা। তো এই সকল সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে যে ব্যয় হচ্ছে আমরা এই ব্যয়টাকে উল্লেখ করব। আমরা এখানে লিখে দিব যে মঞ্চ ও সাজসজ্জা খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। এরকম প্রত্যেকটা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব অনেকগুলো হচ্ছে ব্যয় হতে পারে। তো আমরা যেটা করব আমরা জাবেদা লিখে দিব যে মঞ্চ ও সাজসজ্জা খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব এখানে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। তারপরে বলা হচ্ছে যে শিল্পী ও কলা কৌশলীদের আপ্যায়ন খরচ ২,০০০ টাকা। আপ্যায়ন করা হয়েছে, আপ্যায়ন নামক খরচ বৃদ্ধি পেয়েছে। তাই জাবেদা হয়ে যাচ্ছে আপ্যায়ন খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট। নিচে লিখে দিব আপ্যায়ন বাবদ ব্যয় পরিশোধ করা হলো। সো আপ্যায়ন খরচ বৃদ্ধি পেলে হয় ডেবিট, নগদ টাকা সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। এই কারণে আপ্যায়ন খরচ ডেবিট হয়ে গেল, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেল। এখানে বলা হচ্ছে যে থিয়েটারের নাটক প্রদর্শনের টিকিট বিক্রয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো যেহেতু নাটক প্রদর্শনের জন্য টিকিট বিক্রয় করা হয়েছে, এই যে নাটক যে দেখানো হচ্ছে এটা কিন্তু কোনো পণ্য না। নাটক হচ্ছে একটা সেবা। এখানে সেবা বিক্রি করা হবে। টিকিট যে বিক্রি করা হয়েছে, টিকিট বিক্রি করার ফলে মেইনলি হচ্ছে পরবর্তীতে গিয়ে ওরা কি করতে পারবে? পরবর্তীতে গিয়ে ওরা ওদের নাটকটা শো করতে পারবে। তারা যে নাটকটা দেখায়, ওই নাটকের ফলে ওদের আয়টা আসে হচ্ছে টিকিট বিক্রি থেকে। একটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আয়ের নাম হচ্ছে সেবা আয়। এই কারণে ঝামেলা হয়ে যাবে এখানের মধ্যে যে নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। ধরো আমরা পণ্য বিক্রয় করি, পণ্য বিক্রয় জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটা সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য ওই বিক্রয় হিসাব ক্রেডিট না হয়ে সেবা আয় হিসাবটা কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। এই কারণে জাবেদা হয়ে যাবে নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। যেমন আমি যে তোমাদেরকে হচ্ছে কি করছি? তোমাদেরকে আমি যে মানে পড়াচ্ছি, তোমাদেরকে আমি সেবা প্রদান করছি। সো এর বিনিময়ে যদি হচ্ছে আমি কোন ধরনের সম্মানই পাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার জন্য একটা সেবা আয়। তখন আমি জাবেদা দিয়ে দিব নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আমি কিন্তু অবশ্যই লিখব না নগদান হিসাব ডেবিট এবং পড়ানো হিসাব ক্রেডিট। যদিও পড়িয়ে আয় করছি, বাট এটা এক ধরনের সেবা। সেবার জন্য সবসময় সেবা আয়কে ক্রেডিট করা হয়। সেজন্য জাবেদা হয়ে যাবে নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। নিচে আমরা উল্লেখ করে দিব নাটকের টিকিট বিক্রি বাবদ আয় করা হলো। এখানে বাবদ বানানটা ভুল এসেছে, একটু ঠিক করে নিও তোমরা পরবর্তীতে। তারপর বলা হচ্ছে যে শিল্পীদের সম্মানী প্রদান, সম্মানী দেওয়া হয়েছে, তারপর একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্মানী ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 25 নাম্বারটা। এটা ১ম বার যখন করেছিলাম আমি ভুল করেছিলাম। তো এখানে বলা হচ্ছে ইলেকট্রিক বিল পাওয়া গেল ৩,০০০ টাকা। এর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ইলেকট্রিক বিলের ক্ষেত্রে আমরা হচ্ছে সারা মাস আমরা কি করি? আমরা বিদ্যুৎ খরচ করি। তারপর আমাদের বাসায় এসে বিল দিয়ে যায় যে আগের মাসে আপনি এত পরিমাণ টাকা হচ্ছে কি করেছেন? এত পরিমাণ টাকার বিদ্যুৎ আপনি ব্যয় করেছেন। তো এই বিদ্যুৎ বিল যে আমি হচ্ছে ব্যবহার করলাম, তার ফলে আমাদের বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এখন এটা মনে করো কি মাস? এটা হচ্ছে মার্চ মাস। সো মার্চ মাসের মধ্যে আমি কি করব? মার্চ মাসের মধ্যে আমি ফুল মার্চ মাস আমরা বিদ্যুৎ ব্যবহার করব। তারপর এপ্রিল মাসে গিয়ে আমাকে মার্চ মাসের কত বিল এসেছে সেটা দিয়ে যাওয়া হয়। আমি কিন্তু এখনো পরিশোধ করিনি। আমি এই টাকাটা পরিশোধ করব। মার্চের টাকা আমরা এপ্রিলে গিয়ে পরিশোধ করব। যেহেতু এখনো পরিশোধ করা হয়নি, তাই এখনো এই ব্যয়টা আমাদের বকেয়া রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক বিল পাওয়া ৩,০০০ টাকা। এর ফলে আমাদের কি রয়েছে? এর ফলে হচ্ছে আমাদের একটা ব্যয় বকেয়া রয়েছে। তার মানে সহজ কথায় ইলেকট্রিক বিল কি রয়েছে? ইলেকট্রিক বিল বকেয়া। এটাই হচ্ছে মেইন জাবেদা। এটাকে ঘুরিয়ে বলা হয়েছে যে ইলেকট্রিক বিল পাওয়া গেল। বা অন্য কথায় ইলেকট্রিক বিল বকেয়া রয়েছে বা বৈদ্যুতিক বিল বকেয়া রয়েছে। আমরা জানি বকেয়া ব্যয়ের জাবেদা কি ছিল? ব্যয় হিসাব ডেবিট এবং বকেয়া ব্যয় হিসাব কি? ক্রেডিট। তাই জাবেদা হয়ে যাবে এরকম যে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট এবং বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব হচ্ছে ক্রেডিট। বিলিভ মি, এই একটা সিঙ্গেল জাবেদা ১ম বার করতে আমার অনেক সমস্যা হয়েছিল। বাট পরবর্তীতে গিয়ে যখন কিনা স্যার বুঝিয়ে দিয়েছিল তখন বুঝে গিয়েছিলাম যে যখন কিনা হচ্ছে বিদ্যুৎ বিল আমরা পেলাম, তার মানে আমি জাস্ট হচ্ছে বিলটা পেয়ে গিয়েছি। আমি এখনো পর্যন্ত পরিশোধ করিনি। যদি বলা হতো বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে, তখন জাবেদা হতো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট। এখানে বলা হয়েছে বিদ্যুৎ বিল পাওয়া গিয়েছে, বিলটা যেহেতু পেয়েছি তাই আমি এখনো পর্যন্ত পরিশোধ করিনি, আমি পরিশোধ করব, আমার এই ব্যয়টা বকেয়া রয়েছে। তাই জাবেদা হয়ে যাচ্ছে ব্যয় ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট, অথবা এই জাবেদার জন্য হয়ে যাচ্ছে হচ্ছে লেনদেনের জন্য হয়ে যাচ্ছে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট এবং বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব হচ্ছে ক্রেডিট। এখানের মধ্যে একটা জাবেদা আসলে মিস পড়ে গিয়েছে। লাস্টে জাবেদা ছিল একটা, লেনদেন ছিল হচ্ছে এরকম যে বেতন প্রদান করা হয়েছে। তো এটা ভুলবশত বাদ পড়ে গিয়েছে, বাট লেনদেন লিখে দিয়েছিলাম বেতন ডেবিট নগদান ক্রেডিট। আই হোপ তোমরা বুঝতে পারবে যেখানে একটা সিম্পল একটা মিস্টেক হয়ে গিয়েছিল। তো আচ্ছা ফাইন। তো একজন জিজ্ঞেস করেছো যে সঞ্চিতি নিয়ে একটা ঝামেলা ছিল, যে কুড়িন সঞ্চিতির একটু ম্যাথ নিয়ে তোমরা বলতে বলেছিল। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এখন কুড়িন সঞ্চিতির ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। বাট এর আগে দেখে নিই যে তোমাদের এই পার্টের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে নাকি। আচ্ছা, দেনাদার হতে চেক পেয়ে পাওনাদারকে প্রদান করা হলো, এর জাবেদা কি হবে? এই ক্ষেত্রে আচ্ছা আমি একবার লিখে দিই, ঠিক আছে? এটা এটা খুবই ভালো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমরা এরকম একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন গুলো আমাকে দেওয়ার চেষ্টা করবে। আমি একবার লিখে নিই, ঠিক আছে? কি বলা হয়েছে? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি নতুন করে হচ্ছে একটা পেজ খুলি, একটা পেজ ওপেন করে তারপর হচ্ছে আমি তোমাকে লিখে দিচ্ছি। সবার লাস্টে গিয়ে আমি একটা নতুন একটা পেজ নিয়ে নিই। আমরা দুটো জাবেদা করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি আমি। তো জাবেদাটা হচ্ছে এরকম, দেনাদারের কাছ থেকে, দেনাদারের থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান। একটু মনোযোগ দিয়ে খেয়াল খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে দুইটা জাবেদা হবে। দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গিয়েছে, এটা একটা জাবেদা। পাওনাদারকে চেক প্রদান করা হয়েছে, এটা হচ্ছে আরেকটা জাবেদা। আমরা জানি লেনদেনের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে স্বতন্ত্র, যে প্রত্যেকটা লেনদেন আলাদা। দেনাদারের কাছ থেকে চেক পেয়ে পাওনাদার প্রদান করা হয়েছে, দেনাদারকে চেক পাওয়া হচ্ছে একটা জাবেদা এবং পাওনাদারকে চেক প্রদান করা হচ্ছে আরেকটা জাবেদা। দুইটার জন্য আমাদেরকে দুইটা জাবেদা উল্লেখ করতে হবে। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে, যখন দেনাদার থেকে চেক পাই, জাবেদা কি হয় বলতো? দেনাদার থেকে চেক পেলে হয়ে যায় জাবেদা এরকম, যে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। পাওনাদারকে চেক দিলে জাবেদা হয় এরকম, যে পাওনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে কি ক্রেডিট। কিন্তু এখানে একটা ঝামেলা রয়েছে। এখানে দেনদারের কাছ থেকে চেক পাওয়া হয়েছে, ওই চেক সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে কি পাওনাদারকে। তো আমাকে বলো তো এবার, আমি কি ব্যাংকে এখনো চেকটা জমা দিয়েছি? না, আমি কিন্তু ব্যাংকটা এখনো চেকে জমা দেই, সরি, চেকটা আমি এখনো ব্যাংকে জমা দেইনি। আমি যেই চেক পেয়েছিলাম ওই চেকটাই জাস্ট আমি আমার পাওনাদারকে প্রদান করে দিয়েছি। ব্যাংকের সাথে কোনো লেনদেনই হয়নি। অন্য সকল ক্ষেত্রে যদি হচ্ছে আমরা চেক পেলে ব্যাংক হিসাবকে হচ্ছে আমরা ডেবিট ক্রিয়েট করি, বা চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রিয়েট করি, মাত্র এই ক্ষেত্রে আমরা ব্যাংকে কোনো ধরনের ধরবই না। এক্ষেত্রে জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম, ব্যাংক হিসাবটা হবে না, এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব, এবং এই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে নগদান হিসাব। এটাকে, এই যে এখানে চেকটা পেলাম, চেকটাকে নগদ টাকা হিসেবে হচ্ছে আমাদের ধরে নেওয়া লাগবে, যে নগদ টাকা পেয়েছি, সঙ্গে সঙ্গে নগদ টাকা দিয়ে দিয়েছি। নগদ টাকা পেলে জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবং যদি আমি এই চেকটা যদি দিয়ে দিই বা নগদটা পাওনাদার পরিশোধ করে দিই, তখন জাবেদা হয় পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই কারণে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান, দুটো জাবেদা হবে। প্রথম জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা হয়ে যাবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব হলো না? কারণ ব্যাংকে আমি টাকা জমা দেই নাই, ব্যাংকের থেকে টাকা আমি নেও নাই, ব্যাংকের সাথে কোনো এখনো লেনদেনই হয়নি। জাস্ট একজনের কাছ থেকে চেক পেয়েছি, এর কাছ থেকে চেক পেয়েছি, সেই চেকটা আমি বি কে দিয়ে দিয়েছি। জাস্ট ওদের মধ্যে আমাদের কি হয়েছে, লেনদেন হয়েছে, ব্যাংকের সাথে কোনো এখানে লেনদেন হয়নি। এই কারণে এখানে ব্যাংকে আনাই যাবে না, ব্যাংকের জায়গায় আমরা আনবো হচ্ছে নগদকে। এখানে চেককে একটা নগদ টাকা ধরে নেওয়া হচ্ছে, নগদ টাকা পেয়েছি, নগদ টাকা দিয়ে দিয়েছি। ওকে, আই হোপ তোমরা বুঝে গিয়েছো যে দেনদারের কাছ থেকে পেয়ে পাওনাদারকে প্রদান করলে আমাদের জাবেদা কেমন হতে পারে। আচ্ছা, তারপর এবার আসি হচ্ছে, কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইয়েস, সঞ্চিতির মধ্যে, কুরিন সঞ্চিতি।
আচ্ছা, তো সঞ্চিতির ক্ষেত্রে দুই ধরনের জাবেদা হওয়া পসিবল। এটা কি? একটা হচ্ছে কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে, এটা হচ্ছে একটা জাবেদা। আমি একটু সুন্দর করে লিখি। একটা হচ্ছে কি কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। এটা একটা জাবেদা। এবং ২ নাম্বার জাবেদাটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি একটু খুঁজে নিই জাবেদাটা কই? হ্যাঁ, পেয়ে গিয়েছি। যে কুরিন হিসেবে অবলোপন করতে হবে। আচ্ছা, ফাইন। একটা কি কুরিন ধার্য করতে হবে, আর এটা হচ্ছে কুরিন হিসেবে অবলোপন করতে হবে। এই যে তোমরা যে কুরিন নিয়ে তোমাদের জাবেদা করাচ্ছি, এইচএসসির মধ্যে তোমাদের এই কুরিনের উপর জাস্ট আলাদা চ্যাপ্টারই আছে একটা, যে কিভাবে করে কুরিন আর কুরিনের সাথে ধার্য করতে হয়। তোমাদের ওইখানে জাবেদাগুলো করা হয়। তোমাদের এসএসসির মধ্যেও সেম জাবেদা হবে, বাট স্যাডলি তোমাদের বইয়ের মধ্যে কুরিন সঞ্চিতের জাবেদাগুলো কিভাবে হয় সেটা নিয়ে কিচ্ছু বলা নেই। বাট স্টিল যতটা ছোট করে বা সহজ করে বলা পসিবল আমি বলে দিচ্ছি। প্রথমত আমাকে বলো তো কুরিন সঞ্চিতি কি জিনিস? কুরিন সঞ্চিতি হচ্ছে আমার ভবিষ্যতে কুরিন হতে পারে এই চিন্তা করে যদি আমি আগের থেকে কোনো ধরনের একটা ফান্ড জমা রাখি, সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি। কি বললাম? যে আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখলাম প্রতি বছরই আমার ব্যবসার মধ্যে ৫,০০০ টাকা করে কুরিন হয়। যে দেনারের কাছ থেকে মোটামুটি ৫,০০০ টাকার মতো কখনোই আদায় করা পসিবল হয় না। সো এটা হচ্ছে ২০২১ সাল। তো আমি চিন্তা করে দেখলাম ২০২২ সালে হয়তো আমি কি করতে পারবো না, দেনাদারের কাছ থেকে ২১,০০০ টাকা আমি কখনোই পাবো না। তো এর কারণে ২০২১ সালেই আমি আগের থেকে হচ্ছে একটা ফান্ড তৈরি করে রাখলাম। এইখানে যে ফান্ড তৈরি করছি এই ফান্ডটাকে বলা হচ্ছে কুরিন সঞ্চিতি। তো এটা একটা সম্ভাব্য ব্যয়। ভবিষ্যতে এই ব্যয়টা হবে। যেটা করা হয় এই কুরিন সঞ্চিতি যখন কিনা আমরা ধার্য করি, যে আমি জানি যে আমার ভবিষ্যতে ৫,০০০ টাকা খরচ হবে, ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমি আলাদা করে একটা ফান্ড তৈরি করে রাখলাম। সো ফান্ড তৈরি করার মানে হচ্ছে তখনই আমি একনলেজ করে নিলাম যে আমার আসলে এই ব্যয়টা হবে। যেহেতু ব্যয়টা হবে এটা আমি ধরেই নিয়েছি, এই কারণে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। কোন ব্যয় বৃদ্ধি পাচ্ছে? কুরিন নামে একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে ডেবিট হয়ে যাবে হচ্ছে কুরিন হিসাব ডেবিট। যে আমার কি একটা ব্যয় হবে সেটা আমি আগে থেকে চিন্তা করে রাখলাম। কোন ব্যয়? কুরিন হিসাব ডেবিট, কুরিন নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এবং কুরিন সঞ্চিতি, যে কোনো ধরনের সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। স্পেশাল যে সঞ্চিতি ছাড়া যে কোনো ধরনের সঞ্চিতি হয়ে যায় হচ্ছে ক্রেডিট। এই কারণে এখানে কুরিন সঞ্চিতি হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। জাবেদা কি হয়ে গেল? কুরিন হিসাব ডেবিট এবং কুরিন সঞ্চিতি হিসাব হয়ে যাচ্ছে হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে কুরিন ধার্য করার জাবেদা। অথবা যদি বলে কুরিন ধার্য করতে হবে, কুরিন সঞ্চিতি গঠন করতে হবে, কুরিন সঞ্চিতি কি করতে হবে? কুরিন সঞ্চিতি গঠন করতে হবে, অথবা কুরিন সঞ্চিতি বৃদ্ধি করতে হবে। সব ক্ষেত্রে জাবেদা হয়ে যায় সেম। কি হবে জাবেদা? যে কুরিন হিসাব ডেবিট এবং কুরিন সঞ্চিতি ক্রেডিট। ভবিষ্যতে কুরিন হবে এই চিন্তা করে আমি আগের থেকে একটা ফান্ড তৈরি করে রাখলাম এবং এই ব্যয়টাকে দেখিয়ে দিলাম অবচয়ের মতো। অবচয় জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ঠিক সেম ভাবে কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে, এটা জাবেদা হয়ে যায় কুরিন হিসাব ডেবিট এবং কুরিন সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। আমার এটা এখনো কুরিন হয় নাই, জাস্ট কুরিন হবে এই চিন্তা করে আমি আগে থেকে কুরিন তৈরি করে রাখছি। এখন ২ নম্বরে বলা হচ্ছে কুরিন হিসেবে অবলোপন করতে হবে। তো আমি যে আগে থেকে ৫,০০০ টাকার জন্য একটা কুরিন সুদ ধার্য করে রাখলাম, রিয়েল লাইফ এ মনে করো আসলেই আমার কুরিন হয়ে গেছে। ২০২২ এ যখন গেলাম, ২০২২ এ মনে করো আমার আসলেই ৫ টা কুরিন হয়ে গেল। তো এই কুরিনের জন্য কিন্তু আমি ব্যয় আগের থেকেই দেখায় রাখছি। এর কারণে এই কুরিন হিসাব ডেবিট আলাদা করে দেখানোর দরকার নেই। কারণ এই ব্যয়টাকে অলরেডি দেখানো হয়ে গেছে। এই ব্যয়টা আগে চলে গেছে, এই ব্যয়টা বাদ। এবার যেটা হবে যে কুরিন সঞ্চিতি যে ৫,০০০ টাকা রাখা আছে, ওই টাকার থেকে আমি আমার ব্যবসায়ের মধ্যে ৫,০০০ টাকা নিয়ে এসে পড়বো।
এই সন্ধি তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে যদি ভবিষ্যতে আসলে আমার ক্ষতিটা হয়, ওই ফান্ডের থেকে আমার বিজনেসের মধ্যে টাকাটা কি নিয়ে আসা হবে। তখন যেটা হয় তখন কুরিন সঞ্চিতির পরিমাণ হ্রাস পেয়ে যায়। কুরিন সঞ্চিতি বৃদ্ধি পেলে যদি হয় ক্রেডিট, তার মানে কুরিন সঞ্চিতি হ্রাস পেলে হয়ে যাবে কি? কুরিন সঞ্চিতি হ্রাস পেলে হয়ে যাবে হচ্ছে ডেবিট। তাহলে ঝামেলা হয়ে যাবে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট এবং কি এখানে কমে যাচ্ছে আরেকটা কি কমে যাচ্ছে? দেনাদার কমে যাচ্ছে। আমি কখনোই ভবিষ্যতে এই দেনাদারের কাছ থেকে ৳৫০০ পাবো না। যে দেনাদার হ্রাস পেয়ে গিয়েছে, তাই এখানে জাবেদা হয়ে যাবে হচ্ছে দেনাদার হিসাব হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে ক্রেডিট। তাই এখানে জাবেদা হয়ে যাবে কুরিন সঞ্চিতি হিসাব হচ্ছে ডেবিট আর দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। আমার আগেরবার কিন্তু দেনাদার হ্রাস পায়নি। কারণ আগেরবার কুরিন এখনো হয় নাই। কুরিন হওয়ার সম্ভাবনা আছে। ওই কারণে আমি জাস্ট একটা সন্ধি ধার্য করলাম। জাবেদা হয়ে গেল কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। যখন কিনা আসলেই কুরিন হয়ে যায়, তখন আমাদের দেনাদারের পরিমাণ প্রকৃতপক্ষে হ্রাস পেয়ে যায়। তখন দেনাদারকে হচ্ছে আমরা হ্রাস করে দেই। দেনাদার হ্রাস পেলে বা সম্পদ হ্রাস পেলে হয়ে যায় হচ্ছে ক্রেডিট। আর যেহেতু আগের থেকে সঞ্চয় তৈরি করা ছিল, এবার এই ফান্ডের টাকাকে আমি বিজনেসে নিয়ে আসবো। ফান্ডটা কমে গেল। তাই ফান্ড বা সঞ্চিতি কমে গেলে এখানে হয়ে যাবে হচ্ছে ডেবিট। তাই কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে জাবেদা, কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট আর কুরিন হিসাব অবলম্বন করতে হবে এটা জাবেদা হয়ে যাচ্ছে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। সো এটাই ছিল হচ্ছে কুরিনের জাবেদা। তোমাদের পরীক্ষার মধ্যে 9 10 এর লেভেলে অন্তত এই ২ টার বাইরে তোমাদের কুরিনের আর কোন জাবেদা দিবে না। তো এবার আমাকে বলো আর কোন জাবেদার মধ্যে তোমাদের সমস্যা আছে নাকি? কিংবা এই কুরিনের জাবেদা বুঝতে তোমাদের কোন সমস্যা হয়েছে নাকি? না, দেনাদার হিসাব ডেবিট, কুড়ি সঞ্চিতি ক্রেডিট এটা আসলে হতে পারে। এটা হওয়া সম্ভব শুধু একটা টাইমে গিয়ে যদি হচ্ছে আমাদের কুরিনটা হচ্ছে ফেরত আসে। বাট তোমাদের পরীক্ষার মধ্যে আপাতত কুরিন ফেরত বা কুরিন আদায় এই টাইপের জাবেদা তোমাদের দিবে না। ঠিক আছে? এটা একটা হায়ার লেভেল জাবেদা পড়ে যায়। তোমাদের লেভেলের মধ্যে জাস্ট বইয়ে এই ২ টা জাবেদা দেওয়া তোমাদের জাস্ট এই ২ টাই আসবে যে কুরিন ধার্য করতে হবে, কুরিন সন্ধি ধার্য করতে হবে আর কুরিন হিসেবে অবলোপন করতে হবে। এই ২ টার বাইরে তোমার জাবেদা আসবেই না। সো ওটা চিন্তা করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা মূলধনের সুদ ভালো জাবেদা। তো আমি একটু আরো কিছু পেজ নিয়ে নিই। কন্ট্রোল এম এম পাওয়ার পয়েন্টের মধ্যে যদি তোমরা কন্ট্রোল এম ক্লিক করো তাহলে তোমাদের জন্য নতুন একটা পেজ আছে। তাহলে জাবেদা কি আসতো? জাবেদা আসছে হচ্ছে মূলধনের সুদ। ফাইন জাবেদা। সো মূলধনের সুদ মনে রাখবা যে মূলধনের সুদ কি? আমি মালিকের কাছ থেকে হচ্ছে আমি হচ্ছে বিজনেস, ঠিক আছে? বিজনেস মালিকের কাছ থেকে একটা মূলধন নিয়ে আসলো। মনে রাখবা এই মূলধনও কিন্তু এক ধরনের দায় হিসেবে গণ্য করা হয়। কারণ এই টাকা ভবিষ্যতে মালিককে প্রদান করা লাগবে। এই মূলধনটা ভবিষ্যতে মালিককে প্রদান করা লাগবে। এই কারণে এটা ব্যবসার জন্য এক ধরনের দায়। দায়ের সুদ কি হয়? দায়ের সুদ হচ্ছে ব্যয়। ঠিক সেম লজিকে এই মূলধনের সুদ হচ্ছে এক ধরনের ব্যয়। সো ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই কারণে মূলধনের সুদের জাবেদার মধ্যে প্রথমত মূলধন হয়ে যাবে হচ্ছে কি? মূলধনের সুদ হয়ে যাবে হচ্ছে ডেবিট। কারণ এখানে একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। মূলধনের সুদ হিসাব ডেবিট। বাট সত্যি কথা বলতে এই যে মূলধনের যে সুদ রয়েছে, এই মূলধনের সুদ কি করা হয়? আসলে ডাইরেক্ট কখনো মালিকের সাথে তুলে নেয় না। এই মূলধনের সুদ যতক্ষণ তোলা না হয়, ততক্ষণ পর্যন্ত এই মূলধনের সুদ আমাদের মূলধনকে বৃদ্ধি করবে। কারণ এই মূলধনের সুদ আমাদের বিজনেসের মূলধনের সাথে গিয়ে যুক্ত হতে থাকবে। এই কারণে জাবেদা হয়ে যায় হচ্ছে মূলধন হিসাব হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে ক্রেডিট। মূলধনের সুদ কি বাড়িয়ে দেয়? মূলধনের সুদ হচ্ছে আমাদের মূলধন বৃদ্ধি করে। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয়ে যায় হচ্ছে ক্রেডিট। তাই মূলধন হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সেম ভাবে যদি হচ্ছে আমরা উত্তোলনের সুদ যদি হচ্ছে দেখি আমরা উত্তোলনের সুদ, ঠিক আছে? উত্তোলনের সুদ উত্তোলন হচ্ছে এক ধরনের উত্তোলনের সুদ এক ধরনের আয়। মালিক যখন কিনা আমাদের থেকে উত্তোলন করে নিয়ে গেল, চিন্তা করতে পারো তুমি অন্য কাউকে বিনিয়োগ করলা। সো বিনিয়োগের সুদ কি? বিনিয়োগের সুদ একটা আয়। সেম ভাবে মালিক একটা মালিককে উত্তোলন করেছো, মালিকের কাছে তুমি তোমার অর্থটা বিনিয়োগ করেছো। বিনিয়োগের সুদ যেমন আয়, সেম ভাবে উত্তোলনের সুদ হয়ে যাবে হচ্ছে একটা আয়। তাহলে আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই কারণে উত্তোলনের সুদ হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। উত্তোলনের সুদ কি হয়ে গেল? উত্তোলনের সুদ হয়ে গেল ক্রেডিট। আবার উত্তোলনের সুদ বাড়িয়ে দেয় হচ্ছে উত্তোলন। মূলধনের সুদ মূলধন বাড়ায়, উত্তোলনের সুদ উত্তোলন বাড়ায়। উত্তোলন বাড়লে হয় ডেবিট। এই কারণে জাবেদা হয়ে যাবে আল্টিমেটলি গিয়ে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, উত্তোলনের সুদ আর মূলধনের সুদের মধ্যে পার্থক্যটা কি?
উত্তোলনের সুদটা হচ্ছে মালিক উত্তোলন করে নিয়ে গেল, বিজনেস এই মালিককে যে পরিমাণে হচ্ছে একটা সুদ দিবে তাকে বলা হয় হচ্ছে উত্তোলনের সুদ। এবং মালিক যখন কিনা ব্যবসায়ীকে মূলধন দেয়, এই মূলধনের জন্য ব্যবসায় মালিককে সরি উল্টা বলে ফেললাম। উত্তোলন যখন কিনা করা হয়, তখন বিজনেস মালিকের থেকে হচ্ছে কি পাবে? ওনার যে আছে, এই ওনার এই বিজনেস ওনার থেকে হচ্ছে একটা সুদ পাবে। এটা কখন? যখন কিনা হচ্ছে উত্তোলন করা হয়। আর মূলধনের ক্ষেত্রে কি হয়? মূলধনের ক্ষেত্রে মূলধন যখন কিনা হচ্ছে নিয়ে আসা হয়, তখন বিজনেস মালিককে বা ওনারকে একটা সুদ দিতে বাধ্য থাকে। তো এই কারণে এটা হচ্ছে মূলধনের সুদ এবং এটা হচ্ছে উত্তোলনের সুদ। মূলধনের সুদ হচ্ছে এক ধরনের ব্যয় এবং উত্তোলনের সুদ হচ্ছে এক ধরনের আয়। আচ্ছা। এবার চলে যাই হচ্ছে পরের পার্টের মধ্যে। তো ক্রয় খতিয়ানের জের আর বিক্রয় খতিয়ানের জের। মনে রাখবা ক্রয় খতিয়ানের জের। এটা জাবেদা আসলে হয় না। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে জাস্ট পাওনাদার। পাওনাদার হিসাব। আর বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে বিক্রয় খতিয়ানের জের এটা হচ্ছে দেনাদার হিসাব। হিসাবের কোনো ঝামেলা হয় না। বাট এটা হচ্ছে আমাদের র‍্যামল এর জন্য ইম্পোর্টেন্ট। ক্রয় খতিয়ানের জের দ্বারা বোঝানো হয় হচ্ছে পাওনাদার হিসাব। আর বিক্রয় খতিয়ানের জের দ্বারা বোঝানো হয় হচ্ছে দেনাদার হিসাব। আচ্ছা, রাফেল জিজ্ঞেস করছে যদি এরকম ক্লাস প্রতিদিন হতো ভালো হতো অনেক। ব্যাপারটা হচ্ছে আমি চাই প্রতিদিন এমন ক্লাস হোক। এজন্য তোমাদের দরকার। তোমরা খুব বেশি, বেশি করে হচ্ছে পড়বা, পড়ে আমাকে কোয়েশ্চেন করবা। যত বেশি কোয়েশ্চেন হবে তোমাদের ওই অনুযায়ী গিয়ে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেন রেডি করতে পারবো, অ্যান্সার দেওয়া পসিবল হবে। তো এটা তোমাদের আপাতত দায়িত্ব যে বেশি, বেশি করে পড়াশোনা করবা। যত বেশি পড়াশোনা হবে তত বেশি করে তোমাদের হচ্ছে এখানে অ্যান্সার দেওয়াটা হচ্ছে পসিবল হবে। আচ্ছা। আর দেখি আর কোন ধরনের জাবেদা আসে নাকি সেটা আমি দেখিয়ে নিই এখানের মধ্যে। আচ্ছা। তো তোমরা বলছো যে তোমাদের তেমন হচ্ছে আর কোনো প্রবলেম নেই। যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে ১.৫ ঘন্টার সরি অলমোস্ট হচ্ছে ১৫-২ ঘন্টা হয়ে গিয়েছে। তাহলে আজকের জন্য হচ্ছে আমরা ক্লাসটা শেষ করতে পারি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। তোমরা আরো বেশি, বেশি করে পড়াশোনা করো। এরকম প্রবলেম গুলো খুঁজে বের করো। তোমাদের প্রবলেম থাকলে আল্টিমেটলি ক্লাসগুলো হচ্ছে আরো বেশি, বেশি করে হচ্ছে ইন্টারেস্টিং হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এবং ক্লাস পুরো থাকার জন্য তোমাদের সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।